এনসিপির বিশেষত্ব কি অন্যান্য পার্টির থেকে? এনসিপি অনেকখানি অ্যাজাইল। এনসিপি ভুল করে প্রচুর, তার কোর্স কারেকশন করার যথেষ্ট ওয়ে আছে। ম্যাক্সিমাম মিডিয়া হাউসগুলো কিন্তু জুলাইতে যেটা হইছে, তারা কিন্তু নিউজগুলা ঠিকমতো আসতে দেয় নাই মানুষের কাছে। এনসিপি সেই রাস্তাটায় যায়নি। তারা চাইছে একটা মিডিয়া যেন একটা প্রো পিপল পজিশনে থাকে। সেটা রাখতে গিয়ে তারা মিডিয়াকে অ্যাকাউন্টেবল করতে চাইছে। কিন্তু নিজে একটা মিডিয়া দাঁড় করাতে চায়নি। পলিটিক্যাল পার্টির কাজ না যে তারা একটা মিডিয়া হিসেবে দাঁড়াবে। রূপান্তরে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। হ্যাঁ? তো এখন ওই রেস্টুরেন্টে খাইলে যদি হয় আওয়ামী লীগের হোটেলে ভাত খাওয়া, তাহলে তো সমস্যা। তো এনসিপির পলিটিক্যাল পজিশনিংটা আসলে কোথায়? এবং অনেকে বলছে যে এনসিপির যাবতীয় লোকবল সাপ্লাই দেয় জামাত। জামাত এজ এ পলিটিক্যাল পার্টি ৩০০ আসনের লায়ক এখনো হয়ে উঠতে পারেনি। আফটার আই ডোন্ট নো 50 প্লাস ইয়ার্স। এনসিপির সাথে জোট করে জামাতের কি লাভ হইছে? জামাতের তো লাভ অনেক হইছে। কি লাভ? জামাতের একটা সেকুলার ফেস খুব দরকার ছিল। ৭১ এর কাদা গায়ে থেকে সরায় দেওয়ার জন্য? ৭১ এর কাদা তো আসলে যাবে না। মানে জামাতে এনসিপির সাথে জোট করলেও যাবে না। আওয়ামী লীগের সাথে জোট করছে সেটাই যায় নাই। বুঝতে হবে যে বাংলাদেশের বাম তো আসলে বামই না। তাদের আইডিওলজি হচ্ছে তারা সরকারের পক্ষে সবসময়। এই এনসিপির সবচেয়ে বড় শত্রু এখন কারা? আওয়ামী লীগ, বিএনপি, না জামাত, না অন্য কেউ, না বাম? তারা যে গণমানুষের দল বানাবে সেটা তো আসলে তাদের মানে মূল ফোকাস না। তারা হচ্ছে পাওয়ারফুলের কাঁধে বন্দুক রেখে তারা তাদের মতো এই কাজটাই কি কর্নেল তাহের জিয়াউর রহমানের উপরে করতে চাইছিল? এই যে বড় বড় মিডিয়া এগুলো হচ্ছে এস্টাবলিশমেন্ট। এই ফান্ডগুলো আবার বড় বড় মাফিয়া কোম্পানি থেকে ফান্ডগুলো আসে। ৫ই আগস্ট যদি আজকে হতো, তাহলে কি অন্য কিছু করতো এনসিপি? আসসালামু আলাইকুম। আই হেট পলিটিক্সের চতুর্থ পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি সালমান সাঈদ। আজকে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভূত ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব। এই পর্বে আমাদের সাথে থাকছেন ২ জন গেস্ট। একজন হচ্ছে উল্লাস জায়েদ ভাই। উল্লাস জায়েদ ভাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের মিডিয়া লিড। কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমাদের সাথে একই সঙ্গে যুক্ত হচ্ছে যুক্তরাষ্ট্র আমেরিকা থেকে মোনা হাফসা। মোনা হাফসা হচ্ছে এনসিপির ইশতেহার বিষয়ক উপকমিটি এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য। একই সঙ্গে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের সিনিয়র কো-কনভেনর। মোনা কেমন আছো? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ভালো আছি। ওয়ালাইকুম সালাম। তুমি চা খাচ্ছিলা। আমার কাছে মনে হচ্ছে যে মোনা বোধহয় রোজা-টোজা রাখে না। পরে মনে হলো যে তোমাদের ওখানে তো এখন রাত। এখন কয়টা বাজে? এখন ৮টা ৪৩। ইফতার করে কষ্ট করে আসলাম আর এখন বলতেছে যে রোজা রাখি না। আচ্ছা। এনিওয়ে উল্লাস জাহান ভাই ১ম প্রশ্নটা আপনার কাছে আমি করতে চাই। ভাই এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এটা কি? আসলে ডায়াসপোরা শুনলে আমার খালি মনে হয় যে ওই যে জিউদের ডায়াসপোরার কথা মনে হয়। যাই হোক এটা এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সটা আসলে কি? আম এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স হচ্ছে বাংলাদেশী যারা আছে সারা দুনিয়াতে ছড়ায় ছিটানো আ বিভিন্ন দেশে তাদের মধ্যে যারা এনসিপির সমর্থক, এনসিপির কজের সাথে অ্যালাইন করে তাদেরকে নিয়ে একটা সংগঠন। আচ্ছা, খুব সংক্ষেপে বাংলাদেশীদের উত্তর একটা দিয়েছেন। সংগঠন। আমরা সেটাই পেয়েছি মানে সেটাই চাচ্ছিলাম আরকি। মোনা আমি তোমার কাছে আসতে চাচ্ছি। তোমার কাছে ১ম যেটা প্রশ্ন আমার মানে কৌতূহল থেকেই বলতেছি সেটা হচ্ছে যে তুমি আসলে এনসিপিতে কেন আসলা? কারণ তুমি তো বুয়েটে যখন ছিলা তুমি তো কোনো পলিটিক্যাল পার্টির সাথে তোমার অ্যালায়েন্স ছিল না ওভাবে। আ এনসিপি আসলে জুলাইতে তো আমি খুব অ্যাক্টিভ ছিলাম। এটা তুমি দেখছো কিনা দেশ থেকে কত হুম, হুম, হুম। পারছো জানি না। বাট জুলাইতে আমি যথেষ্ট অ্যাক্টিভ ছিলাম অনলাইনে অনেক কিছু চেষ্টা-ফেষ্টা করছি ওগুলার ডিটেইলে না যাই। বাট ওইটার কন্টিনিউয়েশন হিসেবেই আসলে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স এ আমি যুক্ত হইছি। আমাকে এখন বলতেই হয় দিলশানা পারুল আপাই ১ম এ আমাকে ফর্ম পাঠায় বলে যে, "তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করেন, ফর্ম ফিল আপ করেন।" তো পরে ওইটা যখন জাতীয় নাগরিক পার্টি ডায়াসপোরা অ্যালায়েন্স ছিল, তখন ফর্ম ফিল আপ করি। আমি, উল্লাস ভাই সবাই আমরা একদম জাতীয় নাগরিক প্রাইমারি পার্টি নাকি জাতীয় নাগরিক কমিটি ডায়াসপোরা অ্যালায়েন্স ছিল? জাতীয় নাগরিক কমিটি এক্সাক্টলি। জানাকের যখন ডায়াসপোরা অ্যালায়েন্স এর ফর্ম দিল একদম ১ম মেম্বার হচ্ছে আমরা কয়জন ছিলাম। আমি, উল্লাস ভাই, পারুল আপা এরা সবাই ছিলাম জানাকের। পরে জানাকেরটাই তো আল্টিমেটলি এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স নামে গঠিত হলো। তো ওই সময় আসলে তখন কাজ করার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। এইটা মনে হইছে বেস্ট। সেভাবেই আসছি। মানে আমি আসলে জাস্ট মুভ ফরওয়ার্ড করতেছি যখন মানে প্ল্যাটফর্ম পাইছি সেই হিসাবে আগায় গেছি আরকি। কিন্তু তোমার হচ্ছে যে আসলে জুলাইয়ের স্টেক হোল্ডার তো মানে সবাই আরকি পলিটিক্যাল পার্টির কথাও যদি বলি তাইলে ওয়াই নট আদার্স পার্টি? আম আদার পার্টি তো কেউ আমাকে ডাকে নাই। ১ নাম্বার। ২ নাম্বার কথা যাদের ডাকে জুলাইতে যাদের ডাকের অপেক্ষা করছি বা যাদের ডাককে আমার মনে হয়েছে যে তাদেরকে লিডার হিসেবে মানছি ডেফিনিটলি আসিফ বা নাহিদ। তো ওরা যখন পার্টি ফর্ম করছে বা ওরা একটা প্ল্যাটফর্ম মানে গঠন করছে।
ওদের সাথে থাকাটার একটা আগ্রহ ডেফিনিটলি ছিল। আর অন্য পার্টি তো আসলে আমার কথা শুনবেও না, আমাকে স্পেস দেওয়ার কোনো কারণই নেই। মানে ওদের মূল্যায়নের ব্রিগেড অনেক লম্বা। সো আমার কথা শুনবে বা আমাকে স্পেস দিবে এরকম ওদের তেমন কোনো জায়গা আছে বলে আমি মনে করি না। আর আর বেসিক্যালি তুমি হচ্ছে এই যে তো। আসলে হ্যাঁ। জুলাইতে অ্যাক্টিভ ছিলা এবং তুমি জুলাইতে যারা মানে ফ্রন্ট ফেস ছিল নাহিদ, আসিফ তাদের সাথে ছিল, সেই হিসেবে তারা যখন যেটা করছে, যখন জানাক করছে মানে জাতীয় নাগরিক কমিটি করছে, তখন তাদের সাথে যোগ দিছো, পরে এটা করছো। বাট মানে এনসিপির বিশেষত্ব কি অন্যান্য পার্টির থেকে? এনসিপির বিশেষত্ব তো অনেক কিছু। যে ১ নাম্বার জুলাই গণঅভ্যুত্থান বা বিপ্লব যেটাই বলো সেখান থেকে উঠে আসা একটা পার্টি। সেটা একটা বিশেষত্ব। এবং আল্টিমেটলি জুলাই থেকে আরো অনেক ছোটখাটো প্ল্যাটফর্ম আরো নতুন আসতেছে। খুবই ভালো কথা। কিন্তু এইটা এনসিপি আল্টিমেটলি মেইনস্ট্রিম, মানে জুলাই থেকে উঠে আসা দল হিসাবে মেইনস্ট্রিম পলিটিক্যাল স্ফিয়ার এ জায়গা করে নিছে, এটা আল্টিমেটলি এনসিপি। এবং খুব সম্ভবত এনসিপি আসলে মানে মেজর পার্টি হওয়ার দিকে যাচ্ছে। সো এইটা ডেফিনিটলি এনসিপির একটা বিশেষত্ব। আরেকটা হচ্ছে যে এনসিপি অনেকখানি অ্যাজাইল। অ্যাজাইল মানে এনসিপি ভুল করে প্রচুর বা কিন্তু ওটা মানে তার কোর্স কারেকশন করার যথেষ্ট ওয়ে আছে। আমাদের কথা বলার স্পেস নাই মানে মনে হয় যে বিদেশ থেকে হয়তো কথা বলা যায় না। তারপরে অনেক জায়গায় অনেক মানে আমরা ইনপুট রাখতে পারতেছি। যেমন এই আমি ইশতেহার কমিটিতে ছিলাম। তারপরে সংস্কার বাস্তবায়ন কমিটিতে এখন আছি। সো বিদেশ থেকে দেশের ইন্টেলেকচুয়াল স্ফিয়ার এ ইনপুট রাখার বেটার পলিটিক্যাল প্ল্যাটফর্ম মনে হয় না আর আছে। আচ্ছা, মানে যদি সামারি করতে চাই তাহলে তোমাকে একই সাথে যোগ করতে হয় যে ইট ফিটস ইউ, যেহেতু তুমি ইউএসএ থেকে আর কি পলিটিক্যালি অ্যাক্টিভ থাকতে চাচ্ছ। আম হ্যাঁ, কাইন্ড অফ ইয়েস। আচ্ছা, আর আরেকটা প্রশ্ন আর কি মাথায় আসলো, সেটা হচ্ছে যে তুমি আবার ওই যে তোমার ফেসবুকে লিখে রাখছো যে পলিটিক্স নিয়ে নিশা করি, এরকম একটা কি একটা জানি দেখলাম তোমার বায়ো। তো এটা এইটার সাথেও কি এনসিপির কোনো ইয়ে আছে কিনা, মানে তোমরা কি যারা আম এনসিপিতে থাকো এরা কি এটা সব এন মানে নেশার মতো পলিটিক্সটাকে ধরে নিচ্ছ এরকম কিছু? আ এটা তো এনসিপির ব্যাপার না। এইটা তো ধরো এখানে আমরা যারা ৩ জন বসে আছি সবারই তো মোর অর লেস একই অবস্থা। মানে আম না, আমরা তো আই হেট পলিটিক্স। ও আচ্ছা। আচ্ছা। I hate politics বাট তুমি স্টিল পলিটিক্যাল লোকজনকে বা পলিটিক্যালি অ্যাওয়ার লোকজন নিয়েই কাজ করতে বেশি পছন্দ করো, সেটাও মনে হয়েছে। না, এটা আ একটা rhetoric আরকি। I hate politics বলতে একটা rhetoric। মানে হ্যাঁ, আমরা তো সবাই ওইটাই। ওই জেনারেশন মিলেনিয়াল বা জেন জির যেটা ব্যাপার থাকে। হ্যাঁ। বাট উই ইন জুলাই জেন আমরা জি সবাই আমরা আস্তে, না। আস্তে জেন জি মিলেনিয়াল। নিজেকে বলার চেষ্টা করো না না, প্লিজ। না, আমি তো হ্যাঁ। জেন জি না। আমি বলছি মিলেনিয়াল এবং জেন জি যাদের তাদের একটা মানে এটা একটা ট্যাগলাইন I hate politics। কিন্তু এই হেট হ্যাঁ। পলিটিক্স থেকে আমরা সরে আসছি হচ্ছে জুলাইয়ের কারণে। আমরা সবাই কম বেশি স্টেক হোল্ডার ছিলাম। এনিওয়ে ভাই, হুম। আপনার কাছে আমি চলে আসি। সেটা হচ্ছে যে আসলে এনসিপি তো আসলে জুলাইতে ছিল না। জুলাইতে যারা ছিল তারা হচ্ছে যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে ছিল। এখন আফটার জুলাই এনসিপি আসলে করছেটা কি? যেমন মনে করেন যে আপনার মিডিয়া হাউসগুলোর দিকে যদি তাকাই, এখন দেখবেন যে মেক্সিমাম মিডিয়া হাউসগুলো কিন্তু জুলাইতে যেটা হইছে, তারা কিন্তু নিউজগুলা ঠিকমতো আসতে দেয় নাই মানুষের কাছে। হ্যাঁ? এবং যেটার থেকে আসলে উৎপত্তি হলো যে মানুষ ফেসবুকে চলে গেছে। ফেসবুক নির্ভর আন্দোলন করছে। পরবর্তীতে ফেসবুক ব্যান করে দেওয়া হয়েছে, ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ? কিন্তু এরপরে এখনকার আমরা যেটা দেখতেছি, সেই মিডিয়া হাউসগুলো এখন সরকারি দলের পক্ষে চলে যাচ্ছে। হ্যাঁ? তারপরে আগের যে লোকগুলা ছিল তারাই। তাহলে আসলে এনসিপি যে আপনারা ফর্মটা করলেন, মানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই তো থাকতো। তারা তো জুলাইতে মানে লিড বা সামনের ফেজগুলো ছিল। বাট এনসিপি করছে কি? এটা আমি একটু জানতে চাচ্ছি আরকি। আমার মনে হয় এখানে এমন যদি মনে করি যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে এনসিপির ফরমেশনটা অনেকটা হচ্ছে পলিটিক্যাল ফোর্স হিসেবে অ্যাপিয়ার করার জন্য। আম আবার মনে করেন ওই সময়টা থেকে কিন্তু অনেকগুলা পার্টি হওয়ার কথা ছিল এবং অনেকগুলা পার্টির জন্য কথাবার্তা চলতেছিল। লোকজন মানে একটা এরকম একটা ইভেন্টের পরে এই জেনারেশনে অনেকেই চেষ্টা করছে যে বিভিন্নভাবে নিজেদের মধ্যে একটা কিছু গঠন করার জন্য। কেউ কালচারাল প্ল্যাটফর্ম করছে। হাদির কথা যদি বলি। তো একেকজন একেকটা কিছু একেকটা জিনিস করতে চাইছে। কিন্তু সবাই কিন্তু আপনার চেষ্টা করছে। তো এখানে বুঝতে হবে যে আমরা যেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এর ভিতরে ছিলাম, এখনো আছি। আ সেই পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এর মধ্যে আমাদের স্টেক কতটুকু? মানে যেই মুহূর্তে আপনার হাসিনা পালায় গেল, হু ইস দ্য মোস্ট পাওয়ারফুল? ওই সময় সবচেয়ে পাওয়ারফুল লোকটা কে?
ওই সময় কি বৈষম্য বিরোধী সবচেয়ে বেশি পাওয়ারফুল? বৈষম্য বিরোধীর ফরমেশনটাই এমন যে এটা কোনো পলিটিক্যাল পার্টি ছিল না। যে এমন না যে সে বললে ৬৪ জেলায় আপনার কি বলে হইয়া যাবে। কি বলে ইলেকশনে জিতে আসবে। ঐরকম কোনো পলিটিক্যাল ফোর্স না। ওটা হচ্ছে জাস্ট একটা প্ল্যাটফর্ম। তুমি যদি এগেইনস্ট হাসিনা হও, তুমি যদি চাও যে যে জেল-জুলুম এবং খুন-খারাবি চলতেছে এটার বিপক্ষে ইউ আর ওয়েলকাম। তুমি সবাই আসবা। এবং ওইটার কারণেই কিন্তু মানে একটা লিকুইড স্ট্রাকচার। এটার কারণেই কিন্তু আপনার মনে করেন একখান থেকে সভাপতিরা ধরছে বা টপ কয়েকজনকে ধরছে। তার মানে এই না যে ওটা ভেঙে হুম, যাবে। বিকজ দ্যা প্ল্যাটফর্ম ইজ ফ্ল্যাট। এটা একটা স্টার্টআপ মডেল টাইপের আরকি। হ্যাঁ? হুম। তো এই মানে ওইটার কারণে সে সাকসেস করছে। কিন্তু এই সাকসেসের কারণে কিন্তু এটা না যে এটা সবখানে সাকসেস করবে। ওইটার জন্যই দরকার একটা পলিটিক্যাল প্ল্যাটফর্ম যেটার মধ্যে আপনার একটা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার থাকবে। যে ঠিক আছে, তুমি আমার আহ্বায়ক, তুমি তার নিচে ২ জন, তার নিচে ১০ জন, তার নিচে ৫০ জন। তখন সেটা একটা পলিটিক্যাল ফোর্স হিসেবে অ্যাপিয়ার করবে। তো আপনার শ্রীলঙ্কাতে, মালয়েশিয়াতে, নেপালে যেরকম পলিটিক্যাল ফোর্স গুলা আগে থেকে ছিল, পলিটিক্যাল পার্টি গুলা ৩ বছর, ১০ বছর আগে থেকে গঠিত হয়েছিল। এনসিপি কিন্তু অত বছর আগে গঠন এনসিপি হচ্ছে কি হয়ে যাওয়ার পরে আমরা যে ঠিক আছে কি করা যায় একটা অ্যাম কি বলে এ এরপরে গঠিত হয়ে যাওয়া একটা আ সংগঠন। হ্যাঁ। সেটা হইতেও বেশ সময় লাগছে। জাতীয় নাগরিক কমিটি হইছে, তারপরে জাতীয় নাগরিক পার্টি হইছে। এনসিপি চেষ্টা করছে মিডিয়া হেজেমনিটা ভাঙার জন্য। কিন্তু আমার মনে হয় এখানে সেলফ অ্যাসেসমেন্ট এর একটা ঘাটতি আছে। তারা মনে করছে যে আমার তো মিলিয়ন ফলোয়ার আছে। মানে এনসিপির ভিতরে যেই ছেলেপেলেগুলো ছিল তাদের প্রত্যেকেরই বিশাল ফলোইং আছে ফেসবুকে। কিন্তু এইটা কিন্তু মিডিয়া না। মানে মিডিয়া একটা রিলেন্টলেসলি কাজ করে। এবং এই মিডিয়ার মানে অ্যা হাসিনা এবং আওয়ামী লীগের মিডিয়া হেজেমনির বিরুদ্ধে এনসিপি সবচেয়ে বেশি সরব ছিল। এবং এনসিপি সবচেয়ে বেশি ভিকটিম হইছে আরকি। ইভেন আফটার 5th অগাস্ট। তো এই হেজেমনিটা ভাঙতে পারা যায় নাই। অ্যা এটার একটা বড় কারণ হইতেছে যে আমাদের মাহফুজকে একটু বলতে হয়। মাহফুজ ইয়াতে ছিল, উপদেষ্টা পদে ছিল। কিন্তু সে অ্যা নতুন মিডিয়া মানে যেটা আরকি নিজের প্ল্যাটফর্ম করে নেওয়া, নতুন একটা টিভি লাইসেন্স দিয়ে করে নেওয়া ওরকম কিছু করতে পারে নাই। আ এবং আমার মনে হয় সে ঐখান থেকে ডেভিয়েট করতে চেয়েছে যে ঠিক আছে, বিএনপি যেরকম করছে যে ঠিক আছে আমি আওয়ামী লীগের প্ল্যাটফর্ম গুলোকে দখল করব। আওয়ামী লীগের টিভি গুলোকে দখল করব। মালিকানা দখল করে তারা একই ফরমেটে আবার চালু করে দিল। আ এনসিপি সেই রাস্তাটায় যায়নি। তারা চাইছে একটা মিডিয়া যেন একটা প্রো পিপল পজিশনে থাকে এবং সেটা রাখতে গিয়ে তারা মিডিয়াকে অ্যাকাউন্টেবল করতে চেয়েছে। কিন্তু নিজে একটা মিডিয়া দাঁড় করাতে চায়নি। কারণ হলো পলিটিক্যাল পার্টির কাজ না যে তারা একটা মিডিয়া হিসেবে দাঁড়াবে। পলিটিক্যাল পার্টির কাজ পলিটিক্স করা। আ মিডিয়ার কাজ মিডিয়ার কাজ করা। তো এনসিপি সে স্ট্যান্ডটাতে আছে আমার মনে করি। জাহিদ ভাই আপনার অ্যান্সারটা যেটা হইছে সেটা হচ্ছে যে আপনি খুব যেহেতু মিডিয়া ফোকাসড অ্যান্সার দিয়েছেন, হ্যাঁ? আমি জানতে চাচ্ছি ওভারঅল আসলে। বাকি জায়গায় এনসিপি আসলে কি করতে পারছে? মানে আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে হচ্ছে যে জাতীয় নাগরিক কমিটি থেকে জাতীয় নাগরিক পার্টি হলাম। মানে আমি বলছি যে এনসিপির কথা, আপনাদের কথা। আপনাদেরকে আমরা বলে বলছি। তো এখানে হচ্ছে যে এই জায়গা থেকে আসলে এনসিপি লাস্ট তাদের তো একটা জুলাইয়ের রগরগে অভিজ্ঞতা আছে। প্লাস আপনি আরেকটা জিনিস বলছেন যে এনসিপি মনে করছে যে তারা এই মিডিয়া প্রো পিপল স্ট্যান্স নিবে। কিন্তু মিডিয়া তো নেয় নাই। তাহলে এনসিপি এই আশাটা কেন করতেছে যে আসলে মিডিয়া প্রো পিপল মিডিয়া তো বাংলাদেশে কোনোদিন প্রো পিপল স্ট্যান্স নিছে বলে আমি জানি না আরকি, হ্যাঁ? তারা নিজেদের উদ্দেশ্য নিচ্ছে। তাহলে এনসিপি এই আশাটা করল কেন? মানে ২ টা কোয়েশ্চেন কিন্তু। একটা হচ্ছে যে এই আশাটা কেন করল মিডিয়ার ক্ষেত্রে? আরেকটা হচ্ছে এনসিপি আসলে জুলাইয়ের অভিজ্ঞতা কাজে লাগায় বাংলাদেশের জন্য লাস্ট ইন্টারিম এর সময় কি করতে পারছে আসলে? আ আপনি বলতে চাচ্ছেন ইন্টারিমের সময় এনসিপি মিডিয়ার ক্ষেত্রে কি করতে পারছে? মিডিয়ার ক্ষেত্রে এবং সব দিকে। মানে বাংলাদেশের পরিবর্তনটা আসলে কোথায় হইছে? আচ্ছা। আমার মনে হয় আমরা পরিবর্তনের মধ্যেই বসবাস করতেছি। সেই কারণে আমরা ফিল করতে পারি না যে পরিবর্তন হইছে। বাংলাদেশের সবচেয়ে বড় পরিবর্তন আপনি যদি চিন্তা করেন যে আম আমরা গত ১.৫ বছরে যে শাসনামল গেছে, সেই সময়ে আমরা অনেকগুলা দাবি দেওয়া হইছে, সেটা নিয়ে আলোচনা আছে। কিন্তু সেটাকে সরকার কিভাবে এটাকে অ্যাড্রেস করবে, সেটার পুরা প্রসেসটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি দেখছেন যে টাইম টু টাইম নাহিদ, টাইম টু টাইম আসিফ গিয়ে সরাসরি যারা প্রতিবাদ করতে আসছে তাদের সাথে কথা বলছে। যেটাকে আগে কখনো দেখা যায়নি। ঠিক আছে? আগে দেখা গেছে ঠিক আছে কেউ প্রতিবাদ করতে আসছে, যাও পুলিশ পাঠায় দাও, ওরে পিটায়ে বাইর করে দাও। শাহবাগ খালি করে ফেলো। হ্যাঁ? তো মানে দ্যা রিলেশনশিপ বিটুইন দ্যা গভর্নমেন্ট অ্যান্ড দ্যা পিপল এইটা নতুন করে মানুষ চিন্তা করছে যে আমরা চাই গভর্নমেন্টটা যেন এরকম হয় যে আমার সাথে কথা বলবে, আমার কথা শুনবে এবং সেটার মাধ্যমে একটা সমাধানে পৌঁছাবে।
তো সেটা আপনি দেখবেন যে এমন না যে হঠাৎ করে মানে বিএনপি সরকার অনেক সমালোচনা করি। কিন্তু তার মানে এই না যে একদম কিচ্ছু চেঞ্জ মানে ওই legacy-টা একদম ছেড়ে দিছে। বিএনপি সরকার দেখবেন যে আগে যেরকম প্রতি ৫ বছর পর, পর ক্ষমতা বদল হইতো, হলের দখল সাথে, সাথে হয়ে যেত। মানে যেই রাত্রে ক্ষমতা বদল ওই রাত্রেই হলের দখল হয়ে যেত। এবার কিন্তু সেটা হয় নাই। সো একটা কালচারাল চেঞ্জ আসছে এবং মানুষ চায় এই চেঞ্জগুলো আসুক। আপনার এনসিপির নিজস্ব যদি বলেন, এনসিপি তো একটা দল হিসেবে আলাদাভাবে আছে। কিন্তু এনসিপি রাষ্ট্র ক্ষমতায় ছিল না। এটা আমাদের বুঝতে হবে। আমাদের মনে হয় পারসেপশন এর ইয়েটা হচ্ছে যে এনসিপি সরকার চালাইছে। আ এবং ১.৫ বছর পরে এখন আমরা তো কিছু পাইলাম না। তো হচ্ছে ১.৫ এ বছরের মধ্যে জাহিদ কিন্তু ভাই আপনারা কিন্তু আপনি আমরা কিন্তু বলছেন যে সরকারের পক্ষ হয়ে এনসিপি কথা বলার চেষ্টা করছে। মানে এনসিপি অ্যাক্টেড অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য পিপল অ্যান্ড দ্য গভর্নমেন্ট, তাই না? তাইলে কি এনসিপি আসলে কিংস পার্টির জায়গা থেকে আসলে এটা করছে নাকি মানে কিংস পার্টি হিসেবে এনস ইন্টারিমের সময়? এনসিপি এনসিপিতে গঠন হইছে ফেব্রুয়ারির শেষে। ঠিক আছে? যখন নাহিদ পদত্যাগ করে এনসিপিটা গঠন করছে। কিন্তু এনসিপি এই সরকারের প্রধানকে ডক্টর ইউনূসকে এখানে বসাইছে এবং তারা সে আহ্বান করে এনে বসাইছে এবং সেখানে আরো অনেকগুলা পার্টির সাথে কথা হইছে। আম কিন্তু আপনারা মনে করেন এই সরকারের যে ফরমেশন, সেই ফরমেশনে কিন্তু বিএনপি নিম্নাদি ছিল। ঠিক আছে? বিএনপি চাইছিল যে আপনি যদি রিকল করেন বিএনপি তারেক জিয়ার সাথে নাহিদের আলাপ। সে চাইছিল হুম, যে ৩ মাসের মধ্যে ইলেকশন। ঠিক আছে? হুম। ৫ তারিখে হলো ৭ তারিখে যত বিএনপির দ্রুত একটা সমাবেশ সম্ভব, হলো। হ্যাঁ। তারা চাইছিল দ্রুত ৩ মাসের মধ্যে নির্বাচন সংবিধানের ভিতরে হুম, থেকে। তারা তখন কিন্তু সাংবিধানিক ধারাবাহিকতার কথাটাই কিন্তু তারা বলতেছিল যে, সংবিধানের ভিতরে হুম, থেকে আমরা নির্বাচনটা করে ফর্ম ৭ কি বলে অ্যাডভাইজার নিয়ে সুন্দর মতো একটা ইলেকশন করে এত দায়িত্ব নেওয়ার দরকার নেই। দ্যাট ওয়াজ দ্য ফ্রেজ হুম, তারেক রহমান ইউজড হুম, ওই সময়। হুম। তো ওইখানে কিন্তু দায়িত্ব নেয়ার কাজটা হচ্ছে এনসিপিকে না দায়িত্ব নিতে হবে। কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রটাকে রিবিল্ড করতে হবে এবং তারা একটা জাতীয় সরকার করতে চাইছিল। আমি বলতেছি না এনসিপি করছে। এনসিপি লিডারশিপে যারা আছে এখন নাহিদ, হুম। আসিফ এরা তখন এই জিনিসটা চাইছিল যে তারা একটা নতুন করে সরকারটা গঠন করতে চাইছে, নতুন করে দেশটাকে গঠন করতে চাইছে। এবং ওইখানে ওই সরকারটার কোনো পলিটিক্যাল কালার ছিল না। ঠিক আছে? পলিটিক্যাল কোনো মোটিভ ছিল না। তো ওই সরকারটার অ্যাম পলিটিক্যাল ফ্লেয়ারটা দিছে হচ্ছে গিয়ে এনসিপির যেই লিডারশিপ টিম তারা। এনসিপি দেয় নাই। এনসিপি তখনই গঠিত হইছে যখন নাহিদ ছেড়ে দিয়ে ফেব্রুয়ারির ইয়েতে গেছে। আসিফ তখন আসেনি। অ্যা 28 ফেব্রুয়ারিতে যখন ফর্ম হইল। তো প্রায় ৬ মাস পরে। তো এখানে ভাই আমার সরকারের হ্যাঁ, আমি কি একটু কনডাক্টটাকে বলতে তারা পারি আরকি? ফর্ম হ্যাঁ। করছে। জি, জি। হুম। এখন বিষয়টা হচ্ছে কি আপনি যেটা বলতে চাচ্ছেন আমি যদি সামারি করি তাহলে যখন আসিফ এবং নাহিদ সরকারে ছিল, যখন জাতীয় নাগরিক পার্টি পলিটিক্যাল পার্টি হিসেবে আবির্ভূত হয় নাই, তখন আসিফ নাহিদ সরকারের পক্ষ থেকে পিপলের সাথে কথা বলতে পারে। বিকজ দে আর পার্ট অফ দ্য গভর্নমেন্ট। কিন্তু গভর্নমেন্ট। আমরা যখন আসিফ নাহিদ চলে গেল, জাতীয় নাগরিক পার্টি যখন গঠিত হয়ে গেল, তখনও কিন্তু এই ধরনের আন্দোলনে এনসিপির একটা ইনফ্লুয়েন্স ছিল। হ্যাঁ? এবং আপনার ওই যে চুপ্পুর একটা কথা আছে যে চুপ্পু সাহেব বলতেছে যে নাহিদ আমাকে ফোন করে বলছে এটা আমাদের লোক না। তার মানে ওই সময় অলরেডি নাহিদ কিন্তু আবার কথা বলছে। তাইলে কি ওই সরকারের রিপ্রেজেন্টেটিভ হিসেবেই এনসিপি কথা বলতেছিল না? মানে আপনি একই জায়গা থেকে এখানে বলছেন যে এনসিপি এখা সরকারের না হ্যাঁ। এখানে এখানে আপনি রেফারেন্স দিচ্ছেন একটা লোকের চুপ্পুর যার পলিটিক্যাল ক্যারেক্টার নিয়ে যার পার্সোনাল ক্যারেক্টার নিয়ে মানে সমস্যা আছে। ঠিক আছে? নাইস যে অ্যান্ড একজন অ্যাট্রাকটিভ। করাপ্ট একটা লোক। ঠিক আছে? করাপ্ট একটা লোক। এক্সট্রিমলি করাপ্ট একটা লোক। যে এখানে আসছেই হচ্ছে এস আলমের কর্মচারী হিসেবে তার সুনামের কারণেই সে শেখ হাসিনা তাকে আছে এবং তার এই মানে ক্যারেক্টারলেস বলেই তাকে এখানে বসাইছে যে ঠিক আছে একে আমি সহজে ম্যানিপুলেট করতে পারব। যেটা আরকি তারেক রহমান এখন করতেছে। তাকে দিয়ে বিভিন্ন কথা বলাই দিচ্ছে। তো আচ্ছা। এইটা আমার মনে হয় না এটাকে সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ আছে। ১ নাম্বার কথা। অ্যা নাহিদ ইসলামের কাছে কেউ কি কোন প্রশ্ন করছে যে এই প্রশ্নটা যে এবং সে কি বলছে যে হ্যাঁ, আমি এটা বলছি। সো এটাকে সত্য বলে ধরে নেওয়ার কোনো কারণ নাই। ২য় কথা হচ্ছে কি এমনও হইতে পারে সে এটাকে মিসকোট করতেছে এইভাবে যে একই সময়ে কনকারেন্ট অনেকগুলো আন্দোলন চলতেছিল এই সময়। ঠিক আছে? শাহবাগে একটা, ইয়াতে একটা কি বলে যমুনার সামনে একটা পারলে প্রতিদিন ২-৩ টা করে আন্দোলন চলে। এই ব্যাটারি রিক্সা একটা, বাস মালিক সমিতি আরেকটা। তো হুম। হচ্ছে যে কোন আন্দোলনের ক্ষেত্রে এটা বলছে যে ওরা আমাদের লোক না বা ওরা ছাত্রদের পক্ষের লোক না। অ্যা এ এইটা who knows? আমার মনে হয় এখানে চুপ্পুকে কোট করাটাই মানে we have to take it with lot of salt মানে এটা ওকে। সরাসরি অ্যা সত্য বলে ধরে নেওয়াটা ঠিক হবে না।
আচ্ছা, তার মানে এনসিপি আসলে ওইভাবে কিংস পার্টির মতো আলোচনা মানে আচরণ করে নাই আপনি বলতে চাচ্ছেন, তাই তো? এনসিপি যতদিন আচ্ছা কিংস আসিফ পার্টি নাহিদ ছিল আমি বলি যে হোয়াট আমার মনে হয় এখানে বুঝতে হবে যে কিংস পার্টি যখন আমরা বলি মানে এখানে পাওয়ার জিনিসটা কি এটা আমাদের মানে বুঝতে হবে যে হোয়াট ইজ পাওয়ার। আপনি যদি মানে এনশিয়েন্ট হিস্টরি থেকে দেখেন পাওয়ার হচ্ছে আর্মি। ঠিক আছে? এনশিয়েন্ট হিস্টরি যদি নাও জানো ওই যে আ গেম অফ থ্রোনস এর যে ইয়াটা যে হুম, আ কিং জফরির নানা সে হচ্ছে হুম, হুম, বইসা হুম। আছে। কিন্তু না, সেই দেশ জুলিয়াস চালাচ্ছে। সিজারও ঠিক তো আছে? তাই ছিল। তো সে বলতেছে যে কিং জফরি ও কি কিং নাকি? শুধু ক্রাউন থাকলে কি কিং হয়? তো কিং কে? তখন ইয়ে বলতেছে যে কিং হ্যান বলতেছে যে কিং হচ্ছে যার মানে পাওয়ার হচ্ছে যার হাতে আর্মি। ঠিক আছে? সো এখানে বুঝতে হবে যে আপনার কিংস পার্টি আর্মি থেকে এসে কিংস পার্টি এর আগে বাংলাদেশে ২ জন করছে। ঠিক আছে? আপনার এরশাদের যেই পার্টি জাতীয় না জাতীয় পার্টি আ আমাদের জিয়াউর রহমান সাহেবের যে পার্টি বিএনপি। তো আর্মি থেকে এসে কিংস পার্টি করাটা সহজ। যখন এক হাতে আপনার বন্দুক থাকবে, আর এক হাতে যখন সংবিধান থাকবে, তখন আপনার কিংস পার্টি করাটা খুব সহজ। আপনি বলেন নাহিদের হাতে কি বন্দুক ছিল? নাহিদের হাতে কি সংবিধান ছিল? এখন নাহিদ না, যদি কোনটাই ছিল না। কোনটাই ছিল না। সে তো পদত্যাগ করে তারপরে সে পার্টিটা গঠন করছে। ঠিক আছে? এমন যদি হতো যে না, নাহিদ, আসিফ সবাই এসে পুরা ক্যাবিনেটের প্রত্যেকটা পদ এনসিপির। ঠিক আছে? ক্যাবিনেটে কয় পার্সেন্ট এনসিপি ছিল? ২ জন, ৩ জন। ঠিক আছে? দ্যাট ইস লেস দ্যান 10-20% তো এখন এবং তারাও কোণঠাসা অবস্থায়, এমন একটা অবস্থায় ছিল। তো তাদেরকে যদি বলা হয় যে হ্যাঁ, তোমরা তো কিংস পার্টি সো হ্যাঁ, যখন ইউনিট সরকার ক্ষমতায় ছিল আমরা কিছু ফ্যাসিলিটিস এনজয় করছি জাস্ট লাইক অল আদার পার্টিস। যেসব ফ্যাসিলিটি হচ্ছে গিয়ে আমরা ফ্রিলি মুভ করতে পারছি, ফ্রিলি নিজেদের অর্গানাইজ করতে পারছি। হাসিনা সরকার আমলে যেটা অসম্ভব ছিল। ঠিক আছে? সেটা বিএনপিও করছে। বিএনপি কি ফ্রিলি ধানক্ষেত থেকে উঠে আইসা পল্টনে সমাবেশ করতে পারে নাই? পারছে তো। তো সেটা তো আমরাও করতে পারছি। তো এখানে আলাদা কোনো আ পলিটিক্যাল গেইন আমরা যে পাইছি সেখান থেকে, সেরকম কিছু না। ইটস ট্রু যে আমরা কিছু আম যেহেতু একটা বিপ্লব করছে, বিপ্লবের কারণে লোকজন আগ্রহী হয়েছে এই ছেলেগুলা কারা? তারা প্রচুর মিডিয়া ফোকাস পাইছে। দ্যাটস ট্রু। সেটার কারণে অনেকে জেলাস হয়। কারণ হচ্ছে গিয়ে অনেকে চাইছিল যে তারাও একটা পলিটিক্যাল পার্টি এটা নাথিং রং উইথ দ্যাট। তারাও পলিটিক্যাল পার্টি করতে চাইছে কিন্তু পারে নাই। সবাই পারবে না। মানে আপনার দিস ইস লাইক স্টার্টআপস ঠিক আছে? ১০ টা চাইবে তার মধ্যে একটা ক্লিক করবে। ঠিক আছে? আপনি এখন দেখতেছেন না যে আরো অনেকগুলো ফর্ম হুম, করছে হুম। যে অনেকগুলো প্ল্যাটফর্ম হইছে। আচ্ছা, দে আর স্টিল ট্রাইং। জাস্ট ১ বছর হইছে। আমার মনে হয় এরাও যদি কেউ সাকসেসফুল হয়, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে ওয়েলকাম করব। কিন্তু তার মানে এই না যে আম দে আর কিংস পার্টি অর একটা পার্টি কিংস পার্টি বলতে হবে আচ্ছা, যখনই তারা পাওয়ার ডিরাইভ করবে আর্মি থেকে, ইয়া থেকে, আচ্ছা। সংবিধান ঠিক থেকে আছে ভাই, তখন। আমরা মনে হয় আপনার উত্তরটা পেয়েছি। মুনা উসখুস করতেছে এই টপিকে কিছু বলার জন্য। যদি কিছু বলতে চাও অল্প ছোট করে এড করো, আমি নেক্সট প্রশ্নে চলে যাব। না, আমার তেমন কিছু এড করার নাই। সেটা আচ্ছা। হচ্ছে যে আমরা আ এই যে কিংস পার্টি বলা হয়, হুম, এইটা সবসময় যে গুড ফেইথ আর্গুমেন্ট এটা আমি মনে করি না। কারণ পাওয়ার সেন্টার লোকেট করা মানে পাওয়ার কোথা থেকে আসতেছে একটা গভর্নমেন্ট বা যারই হোক যেকোনো এন্টিটির পাওয়ারের সোর্স লোকেট করা তো আসলে কঠিন কিছু না। পাওয়ার কোথা থেকে আসতে পারে? আর্মি যেটা ভাই বললেন আর্মি, অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, মিডিয়া হতে পারে। এগুলো হচ্ছে পাওয়ারের সোর্স। তো এই পাওয়ারের সোর্স গুলো কোনটা পার্টিকুলারলি এনসিপি কে সার্ভ করছে বলে তোমার বা আমাদের মনে হয় সেটা কিন্তু আমরা বলতে পারবো না। কোনটাই আসলে এভাবে সার্ভ করে নাই। যথেষ্ট মিডিয়া অ্যাটেনশন পাইছে। তো মিডিয়া ওদেরকে সামনে আনছে তাদের টিআরপির জন্য। এমন না যে তাদেরকে সার্ভ করছে। অনেক নেগেটিভ নিউজ সবচেয়ে বেশি হয়েছে এনসিপি কে নিয়ে। মানে যে পরিমাণ কত ১০ বিলিয়ন এই কয়দিন আগে হয়েছে যে আসিফ হচ্ছে ১০ বিলিয়ন টাকা হচ্ছে মানে $10 বিলিয়ন বলে আসিফ হচ্ছে চুরি করছে। মানে এদের বিলিয়নের হিসাবও নাই। তো আ মিডিয়াতে ফোকাস পাইছে দ্যাটস ট্রু। কিন্তু পাওয়ারের সোর্স যদি তুমি মানে ধরে লোকেট করো এটা ডেফিনিটলি এনসিপি কে কেউই সার্ভ করে না। উল্টা এনসিপির মানে এনসিপি আল্টিমেটলি আচ্ছা, বুঝতে এস্টাবলিশমেন্ট এর পারছি। তুমি বাইরেই সবসময় ছিল। বুঝতে পারছি। হুম। ভাই যেটা বলছেন তুমি ওইটারই আরকি এক্সটেনশন দিচ্ছ। হ্যাঁ, তো আমি হ্যাঁ। পরের প্রশ্নে চলে যাই। সেটা এক্সাক্টলি। হচ্ছে যে আসলে এনসিপির এখন প্রধান কার্যালয় কোথায়? রূপায়ণ রূপায়ণ টাওয়ারে? টাওয়ার। রূপায়ণ টাওয়ার আওয়ামী আমলের একটা প্রভাবশালী ব্যবসায়ী গোষ্ঠী না? এখানে কেন? মানে আ অন্য কোথাও জায়গা ছিল না? অন্য কোথায় জায়গা ছিল কিনা এটা জানি না। বাট তুমি এখন যদি আওয়ামী আমলের কোন ধরনের বিজনেসের সাথে তুমি বিজনেস করতে পারবা না বা ওদের কাছ থেকে কোন প্রোডাক্ট কিনতে পারবা না। তুমি কি তাহলে বাসায় আটা কেনার সময় কি তুমি হিসাব করো যে এটা আসলে আওয়ামী লীগের মালিকানার আটা কিনা সেটা মনে হয় করো না। সো আ এ এখানে না, আটা ভাড়া শোনো, নেয়া হইছে আটা দ্যাটস আটা ফাইন। ব্যবসায়ীরা রাইট। তো তোমার মনে করো যে যারা ব্যবসা করছে,
মোর অর হ্যাঁ, লেস সবাই কিন্তু হচ্ছে যে সরকারি দলের সাথে ছিল। সবসময়ই থাকে। তারা কিন্তু এবং তুমি হ্যাঁ, দেখবা এখনকার মিডিয়া হাউসগুলা থেকে শুরু করে যারা ব্যবসায়ী মানে হ্যাঁ। ওভারনাইটও বলব না। তোমার হচ্ছে যে মানে তারেক রহমান দেশে আসার ৩-৪ মাস আগে থেকেই তারা বিএনপির সাথে অ্যালায়েন্স করছে। হ্যাঁ? হুম, তো হুম। ব্যবসায়ীদের কথা আলাদা। বাট একটা পলিটিক্যাল পার্টি হয়ে আমরা আসলে এরকম একটা মানে ইয়াতে না কেন আমি গেলাম? ইয়াতে এইটা একটা বিল্ডিং এর একটা ফ্লোরের একটা হাফ পোরশন ভাড়া নেয়া যদি তুমি বলো যে এটা হচ্ছে আ আওয়ামীদের কোনো সুবিধা নেয়া, ভাড়া নেয়া। আচ্ছা। সেটা তাহলে তো এটা তো মানে এই আর্গুমেন্টটা তো একটু কঠিন হয়ে যায়। কারণ ব্যবসা মানে তুমি যদি একটা ব্যবসায়ীর কাছ থেকে একটা প্রোডাক্ট কেনো, সেটা কেন তোমার উপরে আসে যে তুমি ব্যবসায়ীর প্রোডাক্ট কেন কিনলে? তো ওদের একটা ফ্লোর ওরা ভাড়া দিছে। সেটা কেন মানে আওয়ামী লীগের সাথে এটা সম্পর্ক করার সমান হয়ে যাবে? আমি একটু আচ্ছা ঠিক আছে। আমরা ইন্টারজেক্ট করি মনে যে হয় হ্যাঁ। ভাই হ্যাঁ, কিছু এড করবেন। হ্যাঁ। রূপায়ণ টাওয়ারে কিন্তু একটা রেস্টুরেন্টও আছে। হ্যাঁ? তো এখন ওই রেস্টুরেন্টে খাইলে যদি হয় আওয়ামী লীগের হোটেলে ভাত খাওয়া, তার তো সমস্যা। তো ওর একটা ফ্লোরের খুব ছোট্ট একটা অংশ এখানে আরো অনেকগুলা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে। যার প্রত্যেকেই হচ্ছে গিয়ে ভাড়া দেয়। এমন না যে তারা আওয়ামী লীগের দোসর। তো এখানে আমার মনে হয় জাস্ট কালার করার জন্য এটা বলে যে, "ও রূপায়ণ টাওয়ার তার মানে হচ্ছে গিয়ে ওরা মনে হয় ফ্রিতে পাইছে। তার মানে হচ্ছে ইয়ে আছে।" এটা ফ্রিতে না, এটা প্রতি মাসেই ভাড়া দেওয়া হয়। তো এইটার মানে there is nothing linked to আওয়ামী লীগ। আচ্ছা। ভাই আপনার কথার সূত্র ধরে আমি একটা প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে যে আপনি মিডিয়ার ব্যাপারে মাহফুজকে বলছেন, হ্যাঁ? তো মাহফুজের কথা যখন আসলো তখন আসলে মাহফুজ এবং আরো অনেকে কিন্তু এনসিপি থেকে বের হয়ে গেছে। তো এই বের হয়ে যাওয়ার কারণেই আসলে মানে বের হয়ে কেন গেল? সবাই তো একসাথে ছিল। এবং এটা আমরা যে দেখলাম যে এনসিপি যখন বিশেষ করে জামায়াতের সঙ্গে জোট করার ঘোষণা দিল, ঠিক তখনই কিন্তু এনসিপির বেশ বড় একটা গ্রুপ বের হয়ে গেল। এটাকে আপনি কিভাবে দেখেন আসলে? এটাকে আমি ন্যাচারাল হিসেবে দেখি। কারণ হচ্ছে আপনার ইভেন জাতীয় নাগরিক কমিটি থেকে যখন জাতীয় নাগরিক পার্টি হয় তখনও কিছু লোক চলে গেছে। জাতীয় নাগরিক অনেকে চায় নাই যে তারা পার্ট অফ দ্য পার্টি হবে। তারা চাইছিল একটা প্রেশার গ্রুপ হিসেবে থাকবে। অনেকে এবার একটা পার্টি যখন তৈরি হয়, অনেক মতের এবং পথের লোকজন নিয়ে তৈরি হয়েছিল এবং পার্টিটা যখন ক্যারেক্টার এস্টাবলিশ হয়ে গেল যে না আমরা রিফর্ম ফোকাসড একটা পার্টি হব। আম এবং তাদের গোল যখন সেট হয়ে যায়, হ্যাঁ, আমরা এই দিকে যেতেছি, এই দিকে ইলেকশন করতে চাই এবং উই ওয়ান্ট এবং তারা একটা হোল্ড চায় সংসদে এবং তারা এস্টাবলিশ করতে চায় একটা পার্টি হিসেবে। মানে মেজর পলিটিক্যাল পার্টি হিসেবে। তারা একটা বিদ্রোহী দল বা মানে আরেকটা বিদ্রোহ করব সেটার জন্য যে একটা আন্ডারগ্রাউন্ড পার্টি সেরকম কিছু না। তো একেকজনের একেকটা ইয়া থাকে এবং পার্টি যখন শুরু হয় এবং সেটা বছরে, বছরে যখন বিভিন্ন জন আসে, বিভিন্ন জন যায়। এটা খুবই নরমাল একটা ব্যাপার। বাট ইট ওয়াজ a shake up আমি বলব যে আমরা ফুল ফোর্স এ যখন ৩০০ আসনে প্রার্থী দেওয়ার জন্য আগায় যাচ্ছিলাম। এরপরে যখন আমরা এটা চেঞ্জ করে একটা কোয়ালিশন করলাম। তো এটা একটা ইয়া হইছে। মানে লোকজনের অনেকের মনে হইছে যে না এটা একটা সঠিক সিদ্ধান্ত না। তো তারা যারা এলাইন করতে পারে নাই বা এলাইন করতে চায় নাই তারা চলে গেছে। এবং এমন না যে চলে গেছে যে তাদের সাথে কোন রকমের সম্পর্ক নাই এনসিপির এরকম না। এরপরেও তাদের সাথে আলাপ আলোচনা হইছে। এরপরেও তাদের সাথে এমন না যে আসিফের সাথে বিশেষ করে তারা চাইছে যে এদেরকে আবার ফিরিয়ে আনার জন্য। আম সো এর একটা ভাঙাগড়ার ব্যাপার আপনার প্রত্যেকটা পার্টিতে থাকবে। কিন্তু আমি বলব যে দ্যা মেজর পোরশন মনে করেন একটা বড় অংশই এনসিপির সাথে থেকে গেছে। এমন না যে এনসিপি ২ ভাগ হয়ে গেছে বা ৩ ভাগ হয়ে গেছে সেরকম না। অল্প কিছু লোকজন চলে গেছে এবং we still have communication with them. আচ্ছা, মোনার কাছে এই ব্যাপারে আমি প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আমরা এনসিপির যারা একদম ফ্রন্ট ফেসে যারা যে মানে বিশেষ করে নারী নেতৃত্ব যারা ছিলেন, হ্যাঁ? নারী নেত্রী যারা ছিলেন, এদের মেক্সিমামই চলে গেছেন। হ্যাঁ? এইটার ইয়েটা কি? আচ্ছা মেক্সিমাম চলে আসলে যাননি। মানে হুম, চলে গেছেন হচ্ছে তাসনিম জারা এবং তাসনুভা জাবিন। হুম। তো উনারা ডেফিনিটলি আমাদের লিডিং সামান্তা ফ্রন্ট শারমিন ফেস কি আছেন ছিলেন। এখনো? সামান্তা শারমিন এখনো আছেন কিন্তু। আচ্ছা। সামান্তা শারমিন। তো উনারা ২ জনই আসলে আ ইভেন আ অনেক বড় অংশ যে চলে গেছেন নারী-পুরুষ মিলিয়ে এটাও অনেক বড় অংশ না। বেশ কিছু আমাদের গুরুত্বপূর্ণ লিডার গেছেন। কিন্তু অনেক বড় অংশ গেছে এটা আমি বলব না যে এখনো আ আ আমাদের মানে ১ম সারির যারা জুলাইতে ১ম সারি ছিলেন তারা মোর অর লেস সবাই আছেন। আর নারী নেতৃত্বে এটা আমাদের ডেফিনিটলি আমাদের লস। মানে তাসনিম জারা এবং তাসনুভা জামিন তারা আমাদের জন্য বেশ বড় ধরনের শক্তি ছিলেন এবং আশা করি উনারা যেখানে
কাজ করছেন, ভালোভাবেই কাজ করবেন আল্টিমেটলি দেশের জন্য এবং বাংলাদেশের উইমেন ফোর্সের জন্য তারা ডেফিনিটলি একটা পজিটিভ ফোর্স। বাট আ আর কি কোয়েশ্চেন করছিলে? আ না এটাই ছিল। এখন হচ্ছে যে তোমার হুম, হচ্ছে হুম, যে এই যে জামায়াতের সঙ্গে যখন জোট হলো, ঠিক হুম। তখনই কেন ওই নারী নেতৃত্বটা সরে গেল? এটার কারণটা আম আসলে কি? নারী নেতৃত্ব নারী হিসাবে চলে গেছে এইটা আমি তারা কিন্তু তাসনিম যারা উনি স্পেসিফিক্যালি এরকম কোনো রিজন দেখাননি যে উনি নারী হিসাবে জামাতের সাথে অ্যালায়েন্স মানেননি বলে চলে গেছেন। হুম, এটা হুম। তার ব্যক্তিগত স্ট্যান্স এবং তার স্ট্যান্সের প্রতি আমরা সম্মান করি। উনি ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন করছেন সেটাও ফাইন। আ মানে আশা করি উনি ভালোভাবেই সামনের রাজনীতিতে থাকবেন, এখনো থাকবেন। কিন্তু এটা নারী নেতৃত্ব স্পেসিফিক্যালি তারা নারী হিসাবে গেছেন এটা আমি মনে করি না। না তাসনিমা নারী জাবিন হিসেবে আপারও গেছেন উনার সেটা না। নারী হ্যাঁ, হিসেবে গেছেন সেটা হুম, না। কিন্তু আমরা যখন হুম, দেখলাম যে জামায়াতের সঙ্গে অ্যালায়েন্স হলো তখনই কিন্তু উনারা হ্যাঁ। চলে গেলেন। এখন আচ্ছা, এনসিপির পলিটিক্যাল জামায়াতের সাথে তাসনিমা জাবিন আপার যেমন ক্লিয়ার স্ট্যান্স আছে। উনি জামাতের সাথে অ্যালায়েন্সটা পছন্দ করেননি বলেই গেছেন এবং উনার কিছু ইন্টারনাল কিছু ডিসিশন মেকিং এ উনার অবজেকশন ছিল। সেটা উনার পছন্দ হয়নি এবং উনি উনার ডিসেন্ট জানিয়ে উনি বের হয়ে গেছেন। আর তাসনিমা জাবিন সরি তাসনিম জারারও আ ব্যাপারে আসলে উনি আসলে এটা ক্লিয়ারলি বলেননি যে কি কারণে স্পেসিফিক কি কারণে গেছেন এটা আসলে কখনোই ক্লিয়ার করেননি। সো আমি এই ব্যাপারে মন্তব্য করতে পারব না। বাট জাবিন আপার উনার জামাতের ব্যাপারে উনার পার্সোনাল কিছু স্ট্যান্স আছে এবং সেটা উনি আ জানিয়েই গেছেন আরকি। এখন এনসিপির কথা যদি আমি আসি, জাতীয় হুম, নাগরিক পার্টিতে তোমার আমি যেটা দেখছি যে বিভিন্ন দলমতের মানুষ ছিল। দলমতের এবং পথের মানুষ ছিল। হ্যাঁ? কিন্তু যখন জামাতের সঙ্গে জোট হলো, তখন একটা দল মানে বেশ কিছু মানুষ এখান থেকে বের হয়ে গেলেন। তো এখান থেকে কোয়েশ্চেন আসে যে আসলে এনসিপি কি এখনো তাদের মানে পলিটিক্যাল পজিশন গুলাকে ঠিক করতে পারে নাই? যেমন আমরা হচ্ছে যে বলতাম যে বিএনপি সেন্টার রাইটে, আওয়ামী লীগ সেন্টার লেফটে ছিল। হ্যাঁ? লেফটিস্টরা একদিকে ছিল, জামাত রাইটিস্ট ছিল। তো এনসিপির পলিটিক্যাল পজিশনিংটা আসলে কোথায়? পলিটিক্যাল পজিশনিং তো আমরা তো বলি সবসময় তো আমরা সেন্ট্রিস্টই। এখনো সেন্ট্রিস্টই আছি। এখন জামাতের সাথে আমি যেটা বলব যে জামাত মানেই পুরাপুরি রাইট কে মানে জামাত একা রিপ্রেজেন্ট করে সেটা বলাটাও কিন্তু ভুল। জামাতের সাথে পার্টিকুলারলি জোট পছন্দ করে না মানে তারা হচ্ছে আ একদম মানে তারা রাইট উইং সহ্য করতে পারে না এমনও কিন্তু না। তারা কিন্তু একসাথে কোএক্সিস্ট করেছেন। এখন এটা একটা পলিটিক্যাল স্ট্যান্স এবং উই হ্যাভ টু রেসপেক্ট দ্যাট। বাট এটার সাথে আমি মনে করি না যে এনসিপি হচ্ছে কোএক্সিস্ট অতিমাত্রায় করছে ডানে এটা চলে যাচ্ছে। এটা এটা আমি একটু বুঝি নাই। কোএক্সিস্ট করছে কোথায়? জামাতের সাথে ইলেকশন করার আগ পর্যন্ত যারা ধরো যে জামাতের সাথে ইলেকশন করার পক্ষে ছিল এবং যারা বিপক্ষে ছিল, তারা তো উম ১ টা ২ টা গ্রুপ তুমি যদি ধরো, তারা তো একসাথে কাজ করে আসছে। তারা তো একটা বছর একসাথে ছিল, একসাথে কাজ করছে। এখন জোট করার কারণে, জোটের ডিসিশন এর কারণে কিছু মানুষ বের হয়ে গেছে। সেইটা তাদের পলিটিক্যাল স্ট্যান্স। কিন্তু আমি এটা বলব না যে এটা কি এইটা ফার তারা লেফটের হচ্ছে যারা মানে এনসিপির হু, যারা হু। লেফটিস্ট ছিল তারা বের হয়ে গেল মূলত? লেফটিস্ট ওইভাবে আমি বলব না। লেফটিস্ট আমি বলব না। কারণ আমাদের মানে অনেক ভাইই আছেন যারা আসলে লেফটিস্ট পলিটিক্স করেন না। কিন্তু উনি পার্টিকুলারলি এবং এই আ ডিসিশন আসলে শুধুমাত্র আ রাইট উইং আমরা আমরা মানে তারা অ্যান্টি রাইট উইং বলে তারা হচ্ছে এটার বিরুদ্ধে গেছে তা না। আরো ব্যাপার আছে। জামাতের আরো তাদের পলিটিক্যাল ব্যাগেজ এর কারণে আছে এবং কিভাবে ডিসিশন মেকিং হয়েছে সেটা নিয়েও তাদের অবজেকশন আছে যে এবং আমরা ছোট একটা জোট করে ফেলছিলাম। সেটা নিয়েও তাদের ইয়ে ছিল যে আমরা একটা ছোট জোট করার পরে এখন এটা খুব কুইক টাইমে এখন আরেকটা জোটে যাচ্ছি। সেই ডিসিশনে অনেকের আপত্তি ছিল বা আমরা ৩০০ আসনে প্রার্থী দিতে চাচ্ছিলাম, এখন ৩০ এ চলে যাচ্ছি। সেটা নিয়ে অনেকের আপত্তি ছিল। তো আপত্তির নানা কারণ আছে। এটা আমি বলব না যে শুধুমাত্র তারা রাইট উইং মানে তারা অ্যান্টি রাইট উইং বলে তারা চলে গেছে। এভাবে আমি বলব না আরকি। আচ্ছা, মানে বলতে চাচ্ছ যে এনসিপির একটা গ্রুপ ছিল যারা মনে করতো যে তুমি নিজেও বোধহয় এটা নিয়ে বেশি করছো যে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার একটা ছিল যে দিতে পারবে কিনা। কিন্তু আমি এই প্রসঙ্গে আমার মনে আরেকটা প্রশ্ন আসলো। সেটা হচ্ছে যে তুমি যে বললা যে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দিবে, হ্যাঁ? আমি যদি নির্বাচন ক্যাম্পেইন গুলার দিকে তাকাই, তাহলে হচ্ছে হুম, যে জামাতের যে ক্যাম্পেইন গুলা ছিল, মানে খুব যদি হুম, একটু তুলনামূলক আলোচনা যদি দেখি, মনে করো যে এনসিপির যারা হেভিওয়েট প্রার্থী ছিল, আমরা দেখছি যে তাদের নির্বাচনী ক্যাম্পেইন গুলাতে জামায়াতের যথেষ্ট লোকবল ছিল এবং অনেকে বলছে যে এনসিপির যাবতীয় লোকবল সাপ্লাই দেয় জামাত। কিন্তু উল্টাটা কি হইছে?
মানে জামাত যে ৩০০ আসনে প্রার্থী দিতে চায়, মনে করো জামাতের এনসিপি যে ৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিল, সেখানে মনে করো জামায়াতের যারা প্রার্থী আছে, যারা হচ্ছে দাঁড়িপাল্লা প্রতীকে দাঁড়াইছে, সেইখানে এনসিপির কোনো অ্যাক্টিভিটি ছিল? আমি কিন্তু দেখি নাই। আমি এইটা জানতে চাচ্ছি আরকি। মানে কোশ্চেনটা কি আসলে? সেই স্ট্রেংথটা কি আসলে এনসিপির এখনো আছে? তাহলে তো আম তারা honestly এটা আশা করাটাও আসলে আনরিয়ালিস্টিক যে ৩০০ আসনে দেয়ার মতো আমাদের ক্যাপাসিটি ৩০০ আসনে জিতে আসার মতো ক্যাপাসিটি নাই ডেফিনিটলি। আমি কিন্তু একটা আমি গ্রাউন্ড রিয়েলিটি হ্যাঁ, বলি তোমাকে। সেটা হচ্ছে জামায়াতে হ্যাঁ। ইসলামীর মতো এত পুরনো একটা দল, এবার যখন তারা নির্বাচন করছে এবং তারা যখন কেন্দ্রের সংখ্যা দেখছে, তাদের কিন্তু ফার্স্ট স্ট্যান্স ছিল যে তারা আসনগুলাকে মানে কিছু আসনে কনসেন্ট্রেশন বেশি দিবে, এরকম একটা ইয়ে ছিল তাদের, হ্যাঁ? সেখানে এনসিপি মনে করো যে জুলাইতে হয়ে এনসিপি ৩০০ আসনে প্রার্থী দেওয়ার যে বিষয়টা, এটা কি আসলে রিয়ালিস্টিক ছিল? হয়তো রিয়ালিস্টিক ছিল না। মানে এখন রেট্রোস্পেক্ট এ যদি চিন্তা করি এখন মনে হতে পারে যে এরকম। কিন্তু আমি স্টিল এনসিপির একটা ইন্ডিপেন্ডেন্ট অ্যাসেসমেন্ট হওয়া দরকার ছিল সেটা আমি মনে করি যে আ আসলে কোন জায়গায় কিরকম আমাদের কাজ হচ্ছে বা হইছে এই পর্যন্ত সেটা বোঝার সবচেয়ে ভালো উপায় ছিল আরকি ইলেকশন। মানে কাইন্ড অফ পরীক্ষায় বসার মতো। এখন এনসিপি ১ বছর পরে এসে সরকার গঠন করে ফেলবে এটা আসলে মানে কখনোই কল্পনা করিনি। মানে আশা করছি এরকম মানে ইভেন চাইওনি। যে ৩০০ আসনে মানে এটা টোটালি আনরিয়ালিস্টিক। কিন্তু এই অ্যাসেসমেন্ট টা আমার কাছে মনে হয় যে দরকার ছিল। যদি এখন ৩০০ আসনে ৩০০ টা আমরা লিডার দাঁড় অ্যাসেসমেন্টটা করায় কি? দিতে পারতাম। তুমি বলতেছো যে অ্যাসেসমেন্টটা কি আসলে ইলেকশনের মাধ্যমে হওয়া উচিত ছিল? ইলেকশন যদি সামনে আসে why not? আচ্ছা, এটা এবং ব্যাপারটা ৩০০ আসনে যদি ব্যাপারটা না এরকম ৩০০ হয়ে আসনে গেল না যদি যে আমি উল্লাস ভাইয়ের কাছে জানতে চাচ্ছি, উল্লাস জাহেদ ভাইয়ের কাছে যে আসলে মুনা যেটা বলতেছে যে ব্যাপারটা কি এরকম হয়ে যাচ্ছে না যে আমি প্রিপারেশন নিলাম কিন্তু মডেল টেস্টটা দিলাম হচ্ছে যে এক্সামে যেয়ে। এখন আমাদের এখন তো হ্যাঁ, বলেন। জি বলেন। ও ইয়ে হচ্ছে যে আমাদের মানে পার্টি স্ট্যান্ডটা কি? পার্টি স্ট্যান্ডটা ছিল মনে করেন মানে ১ম দিন থেকে যে শুরু করি যে স্ট্যান্ড ছিল ঠিক আছে আমরা সংস্কার, বিচার, নির্বাচন ৩ টা জিনিস। ঠিক আছে? তো সংস্কার আমরা ঐক্যমত্য কমিশনে ফুল এফোর্ট দিলাম। কারণ হচ্ছে গিয়ে আমরাই সবচেয়ে বেশি রিফর্ম চাওয়া পার্টি। আম বিচারে আমরা ফুল এফোর্ট দিলাম। আমরা শেষ পর্যন্ত আওয়ামী লীগের বিচারে উঠায়ে তারপরে গেলাম এবং যদি বলা হয় যে এবং এখানে শুধু এনসিপির কথা বললে ভুল হবে। জুলাইয়ের পক্ষের একটা বড় অংশই কিন্তু আওয়ামী লীগের যে এই ইলেকশনে যে তারা যাইতে পারবে না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এইটার পক্ষে তারা দাঁড়াইছিল। সেটা বিএনপি ছিল না যদিও, তারা নিমরাজি ছিল বাট আ সেটার পক্ষে এটা আদায় করার পিছনে এনসিপি সহ আরো অনেকগুলা প্ল্যাটফর্মের কাজ ছিল। ছাত্র শিবিরও ছিল। আ তো এখন এরপরের স্টেপটা হচ্ছে নির্বাচনী, ইলেকশনে যেতে হবে। এবং নির্বাচনের জন্য আপনি যেটা বলছেন এটা ঠিকই বলছেন যে ৩০০ আসনের যে অ্যা প্রার্থী দেওয়া, ৩০০ আসনের ইলেকশন করা, হাজার, হাজার কেন্দ্র, সেই কেন্দ্রের যে মাসল পাওয়ার লাগে, যেই পরিমাণে ম্যান পাওয়ার লাগবে, যে পরিমাণে খরচ লাগবে, ঠিক আছে? সেইটা দেওয়ার মতো ক্ষমতা এনসিপির ছিল কিনা? এখন এনসিপি অ্যাম শুরুর দিকে এখানে একই সাথে concurrently অনেকগুলা জিনিস চলতেছে, ঠিক আছে? অপশনাল। যেমন ধরেন বিএনপির সাথে জোট করতে পারবে কিনা? বিএনপির সাথে জোটের কথাও কিন্তু হইছে। ঠিক আছে? জামাতের সাথে জোটের কথাও চলতেছিল। আলাদা এককভাবে ৩০০ আসনে জোটের কথাও চলতেছিল। ঠিক আছে? এখন প্রত্যেকটা কথা যখন চলতে থাকে তখন পলিটিক্স ইস লাইক ডায়ালগ মানে এটা পার্টির ভিতরে কথা চলতেছে, পার্টির বাইরে কথা হইতেছে। হুম, হুম। জিনিসটা চলতে, চলতে একসময় গিয়ে হলো কি না বিএনপি ও তো নিজের ৩০০ আসনের লোকজনই থাকতে চাবে না। কারণ ওদের এখানে ৩০০ আসনে মানে প্রত্যেকটাতে ১০ টা করে লোক আছে অলরেডি। ওরা নিজেরা মারামারি করে ২০০ র বেশি লোক মেরে ফেলছে। খুন হয়ে গেছে। ঠিক আছে? নিজেদের দলাদলির মাধ্যমে ইলেকশনের আগেই। তো আমি যদি ওইখানে গিয়ে যাই তা আমারে তো নুরুর মতো পিটাবে। আমারে তো রাশেদের মতো পিটাবে, তাই না? তো এইটা একটা সেন্স। তারপরে হচ্ছে গিয়ে আপনার জামাতের সাথে জামাতের ইটস ট্রু যে জামাত আম একটা ব্যাগেজ আছে। তাদের ৭১ এর নিয়ে একটা আ কি বলে বড় সমালোচনা আছে এবং এনসিপি হুম, হুম। ৭১ এর ব্যাপারে স্ট্রেইট একটা স্ট্যান্ড যে না আমরা ৭১ মুক্তিযুদ্ধের পক্ষে এবং ওকে, এখানে হ্যাঁ। মানে দ্বিমত করার কোনো কারণ নাই। তো এখন হইল যে জামাত এজ এ পলিটিক্যাল পার্টি ৩০০ আসনের লায়ক এখনো হয়ে উঠতে পারে নাই। আফটার I don't know 50 প্লাস ইয়ার্স। ঠিক আছে? এখনো ৩০০ আসনের লায়ক হয়ে উঠতে পারেনি। তো তারা চিন্তা করছে ঠিক আছে স্ট্র্যাটেজিক্যালি আমরা এই আসনগুলার দিকে নজর দিব। তারা শেষ পর্যন্ত ২২০ টা আসনে গেছে। তারাও একটা জোট করতে চাইছে। তো এখানে আপনার মনে হয় মূল ফোকাসটা রাখা উচিত যে এবং আপনি যদি মির্জা আব্বাসের কথা শোনেন, মির্জা আব্বাস মানে কমিক্যালি বলতেছিল যে ছোট, ছোট ছেলেরা তারা পার্টি করছে তারা এসে আবার মানে শর্ত দেয়।
শর্ত দিছে সংস্কারের পক্ষে না থাকলে তারা জোট করবে না। হ্যাঁ, মানে খুব টিটকারি বলছে। একটু তো ইয়ে ছিল। এইটা তো হ্যাঁ, একটা টিটকারিমূলক ছিল স্ট্যান্ড। এক্সাক্টলি। তো এটা তো একটা স্ট্যান্ড যে আমি যদি সংস্কারের পক্ষে এতদিন কাজ করছি, বিচারের পক্ষে এতদিন কাজ করছি এবং এটার বিপক্ষে যারা দাঁড়াইছে তার সাথে আমি যেতে পারতেছি না। এখন বিএনপির সাথে যদি জোট করত তাহলেও একটা বড় অংশ চলে যেত। এটা কিন্তু আচ্ছা, আমরা বিএনপির ইন্টারনালি সাথে পোল করলেও করে চলে যেত। সেন্টারে জানাইছি। একটা বড় অংশ এটার বিপক্ষে ছিল। ঠিক আছে? তো এইসব আচ্ছা। জিনিস এমন কিন্তু না যে বিএনপির সাথে মানে আম বিএনপির সাথে করলে কি অপেক্ষাকৃত মানে রাইটিস্ট যারা তারা সরে যেত এরকম কিছু? নাকি আসলে এখানে সেটার আমার মনে কারণ হয় আপনি যেই ফ্রেমে হ্যাঁ, এখানে আমার মনে হয় আপনি যেই ফ্রেমে দেখতে যাচ্ছেন যে ঠিক আছে ওরকম না? বিএনপি আচ্ছা। অ্যাজ এ সেন্টার সেন্টার রাইট পার্টি বা সেন্ট্রিস্ট পার্টি এখনো একটু এখনো লেফটে সেন্টার চলে রাইট না, যেতেছে। যাই আওয়ামী হোক। লীগের হ্যাঁ, স্পেসটা দখল করার জন্য একটু লেফটে চলে যেতে চাচ্ছে। এক্সাক্টলি, এক্সাক্টলি, তো এক্সাক্টলি। ওদের সাথে গেলে কি তার উল্টা দিকের গুলো আমাদেরকে ছেড়ে যাবে। এখানে ইয়াটা কি একটা পার্টি গঠন করার জন্য অনেক ধরনের লোকজন আসছে। কিন্তু তাদের মধ্যে একটা আগ্রহ আছে তারা একটা জায়গায় পার্টিটাকে নিয়ে যেতে চায়। ঠিক আছে? তো সেইটার জন্য দেখেন যে একটা বড় মেজর ফোর্স আছে যারা 2/3 মেজরিটি পাইছে অলরেডি। আমরা এখন রেজাল্ট দেখেই বলতে পারতেছি। আমাদের তো হুম, আরেকটা অপোজিশন ফোর্স গ্রো করতে হবে যারা এটার বিপক্ষে দাঁড়াবে। আপনি যদি এর বিপক্ষে অ্যান্টি ইনকামবেসি ভোট পাইতেও যদি চান, আপনি তো এটা উল্টা দিকেই দাঁড়াইতে হবে, তাই না? এবং এই 2/3 মেজরিটি সরকারকে আপনার যদি ট্যাকল করতে হয় এবং একটা যদি গণতান্ত্রিক পরিবেশ রাখতে হয়, আপনার একটা জোট করতেই হবে। ইলেকশনের হুম। পরে জোট হবে, এটা একদম খুবই obvious একটা কেস ছিল। সো এটা why not ইলেকশনের আগে? এইটা ছিল হচ্ছে কি ইয়ে এবং আচ্ছা, সেটার মাধ্যমে যদি আমরা ২ বুঝতে পক্ষই পারছি। সুবিধা পাই, জামাতেও হুম, সুবিধা পাইছে। এমন না যে জামাতে ঠিক আছে আপনারা মনে হয় আমাদের হাজার, হাজার নারী কর্মীকে দেখতে পান নাই রাস্তায়। ঠিক আছে? আমাদের হাজার, হাজার ছেলে কর্মীকে হয়তো দেখতে পান নাই রাস্তায় জামাতের মিছিলে। এটার কারণে প্রশ্ন করলেন না? যে কিন্তু জামাতের লোকবল দেখতেছে। কারণ তারা বড় পার্টি রে ভাই। সেই কারণে তাদের বেশি লোক আপনি দেখতে পাইছেন। বড় জিনিস দেখতে পাবেন না? কিন্তু ছোট হুম। জিনিস হলো এনসিপির পক্ষে আপনার কথা বলার জন্য টক শোতে বলেন, আপনার অনলাইন স্ফিয়ারে বলেন, এনসিপির এই বিরোধী জোটের পক্ষে পর্যাপ্ত সাপোর্ট ছিল এবং আছে। এবং আপনি যদি দেখেন যে জামাতের কয়জন লোক টক শোতে যেয়ে কথা বলে, জামাতের কয়জন ইয়া আছে, সেই তুলনায় এনসিপি এর না এখন কনসিডারেবলি হাই সংখ্যাগুলো নাম্বারস। এখন সংখ্যাগুলো বাড়ছে। যাই হোক আমি মেইন হ্যাঁ, কোয়েশ্চেনটার অ্যান্সার ভাই আমি পেয়েছি। আমি একটু মুনার কাছে ফিরে আমি যাব। মুনা একটু এড করব হ্যাঁ, এখানে একটু এড করব। সেটা হচ্ছে যে তুমি যে ফ্রেমটা চাচ্ছ যে লেফটিস্ট ভার্সাস রাইটিস্ট এই হুম। টাইপের একটা ফ্রেমিং এটা আসলে বাংলাদেশে কাজ করে না। মানে বাংলাদেশে কিন্তু লেফট উইং, রাইট উইং এটা অনেক বেশি মানে আ ডেফিনিশন অনুযায়ী মানে যেটা গ্লোবাল ডেফিনিশন সেই ডেফিনিশন এখানে কাজ করে না। হুম। অনেকেই আছে যে তারা রাইট উইং পলিটিক্স করে মানে সো কল্ড রাইট উইং জামাতকে পছন্দ করে না। আবার অনেকে আছে হচ্ছে আ বিএনপিকে পছন্দ করেন এরকম একটা বড় অংশ কিন্তু না রাইট উইং বিএনপি পার্টি তোমার রাইট উইং পার্টি হলেই যে সব রাইট উইং পার্টি একটা আরেকটাকে পছন্দ করবে সেটা না নট তাহলে নেসেসারি। তুমি যেটা এটা না তুমি ডেফিনিশন বলতেছিলে না। যে তুমি জামাতের ইলেকশন করার কারণে তুমি বলতেছো যে তাহলে হচ্ছে তারা কি লেফটিস্টরা সবাই চলে গেছে। সো এই ফ্রেমিংটা আসলে ভুল। এটা আমি বলতেছি যে আচ্ছা। বাংলাদেশে রাইট উইং, লেফট উইং ডেফিনিশন এভাবে কাজ করে না। আচ্ছা যাই হোক আমি এখানে তোমার সাথে নোট অফ ডিসেন্ট দিব। আমরা অন্য ইয়েতে চলে যাই। যেহেতু আমাদের অনুষ্ঠানের সময় কম। সেটা হচ্ছে তোমার সাথে জামায়াতের তোমার সাথে মানে এনসিপির সাথে জামায়াতের জোট করার যে অভিজ্ঞতাটা এনসিপির জামায়াতের সাথে, এইটার অভিজ্ঞতাটা আসলে কেমন? এবং এখানে আমি একটু যোগ করি সেটা হচ্ছে যে যদিও জোট হইছে, কিছু, কিছু জায়গায় দেখা গেছে যে যেমন সরওয়ার তুষারের আসনে যদি আমি বলি, এখানে জামায়াতের বিরুদ্ধে এনসিপির মানে সরওয়ার তুষারের অভিযোগ আছে যে জামায়াত আসলে তাকে ওইভাবে হেল্প করে নাই। কিন্তু এনসিপির সেন্টার থেকে এখানে খুব বেশি কথা হয় নাই। এইটার মানে কেন হলো না? আরেকটা হচ্ছে যে যেটা আমি বলতেছিলাম, এই জায়েদ ভাই যেটা বলছে যে জামাতের আসলে লাভ হইছে এনসিপির সাথে জোট করে। সেই লাভটা কি হইছে আসলে? আম ১ম কথা যে এক্সপেরিয়েন্সটা জামাতের সাথে জোট করার এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে যে কিছু, কিছু জায়গায় আমরা লোকবল সাপোর্ট পাইছি। যেমন নাহিদের আসনে কিছু সাপোর্ট পাইছি সেটা স্বীকার করতে হবে। নাহিদ নিজেও স্বীকার করেন। নাহিদ ইসলাম। আ আর ২ টা আসনে পার্টিকুলারলি ২ টা আসনে খুবই আ প্রবলেম ফেস করছে। একটা হচ্ছে সরোয়ার তুষারের আসনে, আরেকটা হচ্ছে প্রীতম দাসের আসনে। তো প্রীতম দাসের আসনটা হচ্ছে ওপেন ছিল। মানে ওইটা জোটের হচ্ছে একক প্রার্থী দেয়া হয়নি আরকি। মানে ওইটা ওপেন সিট ছিল যে কেউ দাঁড়াতে পারবে এরকম। তো ওইখানে আ ঠিক ওই জোটে যেহেতু এটা জোটের আসন না সেইজন্য ওইখানে অত ফোর্সফুলি কিছু বলতে পারতেছি না। বাট স্টিল ওইখানেও সাপোর্টটা প্রীতম দাসকে দিবে এরকম একটা কথা ছিল সেটা তুষারেরটা বলো। শেষ পর্যন্ত হয় নাই। তুষারেরটা তুষারেরটা বলো। আসতেছে। তুষারেরটা হচ্ছে জোটের আসন এবং তুষার ছিল জোটের
মানে জোটের পক্ষে ভোকাল একজন লিডার। কিন্তু তুষারের আসনে যে কারণেই হোক, তুষারের আসনে সাপোর্ট পায় নাই। এবং এটা আমি বলব যে তুমি বলতেছো এনসিপি সেন্ট্রাল আসলে তেমন কথা বলেন। এনসিপি মানে হ্যাঁ, সেন্ট্রাল একদম আসলে ফাটায় দিছে যে জামাত দিল না, হ্যাঁ? মানে জামাতের হ্যাঁ। সেন্টারের সাথে কথা বলা, নাহিদ আমার বা জামাতের সাথে ইন্টারনালি আমি যতদূর জানি যে জামাতের মধ্যে ভালোই প্রেশার দেয়া হইছে এবং আমরা হচ্ছে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স আবার ইউএস এর জামাত মুখপাত্র নকিবুর রহমান উনার সাথেও যোগাযোগ আছে কিছু। তো উনাকে আমরা মাথা খারাপ করে দিছিলাম যে এটা আপনারা কেন এরকম করতেছেন। উনি উনার জায়গা থেকে চেষ্টা করছে বাট এটা আসলে লোকাল জামাতের স্ট্রাকচার উনি পেনিট্রেট করতে পারেননি বা হোয়াটএভার এই সাপোর্ট মানে আমাদের এই পুশটাও কাজ করেনি। তো আ কেন করেনি এটা আসলে তারাই ভালো বলতে পারবে। কিন্তু এইখানে আসলে খুবই দুঃখজনক হইছে যে এইখানে সাপোর্ট পেলে হয়তো তুষার আজকে ইলে আ এম ইয়েতে থাকতে পারত, পার্লামেন্টে থাকতে পারত। বাট কেন হইছে এটা আসলে তারাই ভালো বলতে পারবে যে কেন সাপোর্টটা দেয় নাই। সেকেন্ড আরেকটা কোয়েশ্চেন ছিল মনে হয়। সেটা হচ্ছে যে এনসিপির সাথে জোট করে জামাতের কি লাভ হইছে? জামাতের তো লাভ অনেক হইছে। কি লাভ? জামাতের ১ নাম্বার কথা হচ্ছে যে জামাতের একটা সেকুলার ফেস খুব দরকার ছিল। যে আ এবং আ ৭১ এর কাদা গায়ে থেকে সরায় দেওয়ার জন্য? ৭১ এর কাদা তো আসলে যাবে না। মানে জামাতে এনসিপির সাথে জোট করলেও যাবে না। আওয়ামী লীগের সাথে জোট করছে সেটাই যায় নাই। আর এনসিপির সাথে জোট ৭১ এর কাদা আসলে জোট করা না করার সাথে সম্পর্কিত না। ঠিক আছে? আ এ এটা আসলে মানে এটা বলার কিছু নাই। কিন্তু স্টিল মানে জামাতের তো একটা ইয়ে আছে যে তারা আ আ প্রোগ্রেসিভ ছেলে-মেয়েকে স্পেস দেয় না, মেয়েদেরকে স্পেস দেয় না। এই টাইপের জিনিসপাতি এরকম আছে। তো এই তাদের এই প্রোগ্রেসিভ স্ফিয়ার এ জামাতের লেজিটিমেসি তৈরি কিছুটা হলেও এনসিপি এখানে সাহায্য করছে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে ইলেকশনের আগে পরে জামাতকে যে ডিফেন্ড করার মতো জামাতের কোনো স্ট্রং ভয়েস আমি দেখিনি। উল্টা দেখি আমাদের সালে সিফাত, আমাদের হুমায়রা নূর তারা হচ্ছে যে আ জামাতের বিভিন্ন কথাবার্তা তাদের ফেস করা লাগতেছে। যেটা আসলে আমাদের মানে আমরা তো আসলে নতুন পার্টি। আমাদের তো এই কোনো ব্যাগেজ টাই বা কোনো ধরনের বড় ব্লান্ডার নাই। যেটা জামাতের আছে বা জামাত এখনো করতেছে। আজকে না কালকেও একটা বড় রিপোর্ট আসছে। তো আ জামাতের তো এই সাপোর্টটাই জোটের সাপোর্টটা তো জামাত ডেফিনিটলি পাচ্ছে। মাঠে পাচ্ছে না কিন্তু মিডিয়াতে তো ডেফিনিটলি পাচ্ছে। তো এইটা তো জামাতের লাভ তো অবশ্যই। আচ্ছা, বুঝতে পারছি। হুম, যেহেতু হুম। এই নেক্সট কোয়েশ্চেনটা আমি জায়েদ ভাইকে করব বেসিক্যালি। জায়েদ ভাই যেহেতু মিডিয়া উইং এ আছেন। সেটা হচ্ছে যে আমরা জুলাইতে একটা আ বাংলাদেশের মানুষ, সাধারণ মানুষ কিন্তু মিডিয়ার ব্যাপারে একটা বড় ধাক্কা খাইছে। মানে আমরা যারা মনে করেন পলিটিক্যালি অ্যাওয়্যার ছিলাম, তারা অনেক আগে থেকেই জানতাম যে মিডিয়াতে প্রচুর ফিল্টার হয়, হ্যাঁ? কিন্তু সাধারণ মানুষ এটা জানতো না। তো এখানে যেটা হইছে, জুলাইতে যখন সাধারণ মানুষের কাছে এই মেসেজটা পৌঁছাইছে, তখন মানুষ আসলে অনেকখানি Facebook ডিপেন্ডেন্ট হয়ে গেছে আমরা যদি বলি। কিন্তু ফেসবুকের সমস্যাটা হচ্ছে কি ফেসবুকে কিন্তু কোনো ফিল্টার নাই। মানে মনে করেন আপনি একটা কনভেনশনাল মিডিয়া হাউস তারা কিন্তু তাদের একটা স্ট্যান্স থাকে, পলিটিক্যাল স্ট্যান্স থাকে, ফিল্টার থাকে, সেন্সরশিপ থাকে। তারপরেও কিন্তু তারা কিন্তু একটা এডিটোরিয়াল প্রসেসের মধ্যে দিয়ে যায়। কিন্তু ফেসবুকে কিন্তু এটা থাকে না। তো এই জায়গা থেকে কিন্তু আমরা বেসিক্যালি জুলাই অভ্যুত্থানের পরে যেটা হইছে এখন পলিটিক্যাল স্ফিয়ারে কথা বলার কিছু সুযোগ সুবিধা হইছে। এবং জুলাই অভ্যুত্থানটা কিন্তু ছিল আপনার দেশবাসী এবং প্রবাসীদেরও বড় একটা ভূমিকা ছিল। আপনারা যেহেতু জানেন মুনা অনেক প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন জায়গায় গেছে। তো এই জায়গা থেকে একটা নির্ভরযোগ্য মিডিয়া যারা দলমত নিরপেক্ষ হিসেবে জনগণের মানে প্রো পিপল মিডিয়া হিসেবে আমরা জিস্টে কাজ করতেছি। এখন এনসিপির কিন্তু ওইভাবে কোনো মিডিয়া হাউস বা মিডিয়া নাই। যেটা জায়েদ ভাই বলছেন যে মাহফুজ করে নাই। তো এনসিপির আসলে এই মিডিয়া নিয়ে এনসিপির প্ল্যানটা কি আসলে? আ আমার মনে হয় মানে একই জিনিস রিইটারেট করা হবে। ইয়ে হচ্ছে গিয়ে পলিটিক্যাল পার্টির কাজ না মিডিয়া হাউস তৈরি করা। ১ নাম্বার কথা। পলিটিক্যাল পার্টির কাজ পলিটিক্স করা। আমরা যদি আওয়ামী লীগের মডেল ফলো করতে চাই যে হ্যাঁ, আমি পলিটিক্সও করমু, আমি একটু নাচ গানও করমু, আমি একটু মিডিয়াও করমু। সব দিক থেকে নিয়ে এসে একটা আবহ তৈরি করা এবং একটা ফ্যাসিজম কায়েম করা আরকি। হ্যাঁ? তো ইয়ে হচ্ছে যে হ্যাঁ, আমরা তো একটা মিডিয়া চাই, একটা প্রো পিপল মিডিয়া চাই এবং এইজন্যই তো বারবার এই ইয়াটাকে আঘাত করা। আ কি বলে আওয়ামী লীগের যে মিডিয়া হাউসগুলোকে এদেরকে কন্টিনিউয়াসলি চেক অ্যান্ড ব্যালেন্স এর মধ্যে রাখার জন্য এদেরকে কন্টিনিউয়াসলি সমালোচনা করে। আমার মনে হয় কিন্তু আমাদের প্রিন্ট মিডিয়া এবং যারা আছে, টিভি মিডিয়াতে যারা আছে, এরা এদেরকে আপনার এমন না যে
মানে বৈরী সম্পর্ক তৈরি করে সেটা না। কিন্তু আমার মনে হয় এদেরকে কনসিডারেবল অ্যাম অ্যামাউন্ট অফ কি বলে কমপ্লেইনস এবং দিতে হবে আপনার কন্টিনিউয়াসলি দিতে হবে। এই চেক অ্যান্ড ব্যালেন্স ছাড়া এবং ওদের কিন্তু একটা ভাই ক্রেডিবিলিটি বিষয় হচ্ছে ডিপ কি করছে। দেখেন পলিটিক্যাল পার্টি মিডিয়া হাউস করবে না আমি কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দ্যাট কিন্তু আপনাকে যখন পলিটিক্স করতে হবে মাঠে বাংলাদেশের মাঠে এসে পলিটিক্স করতে হবে তখন বিষয়টা হচ্ছে কিন্তু আপনার পক্ষে কথা বলতেছে না অলরেডি কিন্তু বড় বড় মিডিয়া হাউসগুলো যারা বড় বড় ফান্ডিং নিয়ে আছে তারা কিন্তু অলরেডি প্রো পিপল না তারা জুলাইতেও ছিল না এখনও নাই আপনি যদি দেখেন মিডিয়া হাউসগুলো সিম্পলি যেসব মিডিয়া আমি নাম বলতে পারি নামটা বলতে চাচ্ছি না যারা আপনার শেখ হাসিনার নামে জয়ের নামে বড় বড় নিউজ করতো সেই মিডিয়া হাউসগুলো কিন্তু এখন বলতেছে তারেক রহমান এইমাত্র তারেক রহমানের প্লেন প্যাসিফিকের উপর দিয়ে গেল প্যাসিফিক না আটলান্টিকের উপর দিয়ে গেল বিভিন্ন ধরনের মানে মানে আমি জাস্ট উদাহরণ বললাম যে এই মাত্র তারেক রহমান ইসের থেকে নামলেন জাইমা রহমান খুব মানে নর্মালভাবে হিজাব পরলেন এই টাইপের মানে খুব সিলি ইয়ে করতেছে মানে বোঝাই যাচ্ছে যে তারা একটা পলিটিক্যাল গ্রুপের সাথে তো এটা বাস্তবতা হচ্ছে যে আপনাকে তো কাউন্টার ন্যারেটিভ যেটা প্রো পিপল ন্যারেটিভ এখন এই ধরনের প্রো পিপল ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু আপনার দেখেন আপনি ওই যে আল জাজিরার যে সাংবাদিক আছেন মেহেদি হাসান হ্যাঁ প্লাস হচ্ছে যে আপনার ইন্ডিয়াতেও কিছু কিছু আছে দ্য ওয়্যার হ্যাঁ দ্য স্ক্রল এরা কিন্তু হচ্ছে যে আপনার এই যে সাবস্ক্রিপশন বা ফান্ডেড মিডিয়া টাইপের তো এই ধরনের কিছু করার প্ল্যান আছে কিনা এনসিপি এনসিপি নিজে থেকেই ঐরকম কোনো প্ল্যাটফর্ম আমি আবারও বলতেছি যে মানে আমরা ওই মিডিয়ার স্পেসে যাবই না। আমাদের একটা মিডিয়া ফেস থাকবে। শুধু যে আমরা চাবো যে হ্যাঁ, আমাদের কথা যেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যায়। আমাদের পেজ যাবে, থাকবে। কিন্তু ইউটিউব চ্যানেল থাকবে। কিন্তু তার মানে এই না যে আমরা একটা মিডিয়া হাউস খুলে বসবো। কিন্তু we আচ্ছা will support these initiatives মনে করেন আপনারা যেটা শুরু করছেন, তারপরে আপনার দ্য ডিসেন্ট যেটা আপনার করতেছে, রিউমার স্ক্যানার করতেছে। এরকম হুম হুম অনেকগুলো ছোট, ছোট ইনিশিয়েটিভ হয়েছে। we appreciate this এবং এইটাই কিন্তু আপনাকে ইয়াদেরকে চাপের মুখে আপনি মনে করেন গত ১ বছরে অ্যা কতগুলা বড় নিউজ হইছে 'প্রথম আলো' থেকে। আগে তো আপনার মনে করেন আওয়ামী লীগ বিএনপি শেষ সময় তো প্রচুর নিউজ হইতো যে অমুকের বাসা থেকে তমুক পাওয়া গেছে। আওয়ামী লীগের সময়ও কিছু, কিছু বের হইছে। আর জয়নাল কি বলে? হাজারীর কাহিনী নিয়ে, ফেনীর হাজারীর কাহিনী নিয়ে বিরাট নিউজ হইছে টিপু সুলতানের, ঠিক আছে? কিন্তু সিন্স দেন একটা বিরাট ডিপ হইছে অ্যা মানে এস্টাবলিশ মিডিয়ার যে অ্যাম জনপ্রিয়তা এবং তার যে ক্রেডিবিলিটি একটা বিশাল ডিপ হইছে। লোকজন এখন আর আগের মতো ট্রাস্ট করে না। লোকজন এখন ফেসবুককে বেশি ট্রাস্ট করে। ঠিক আছে? এবং এটার মধ্যে বুঝতে পারছি মানে মিসইনফরমেশন ছড়াচ্ছে। যেটা কিন্তু আসলে হওয়া আম উচিত যে পলিটিক্যাল পার্টিগুলো আপনার হচ্ছে যে এই ধরনের মিডিয়াগুলোকে সাপোর্ট করবে বাট দে উইল নট মানে এনসিপি উইল নট ক্রিয়েট দেয়ার ওন মিডিয়া হাউস লাইক আদার পার্টিজ আর ডুইং অর ওয়ার ডুইং এখনও সেই লেগাসিটা কিন্তু আছে আমি বুঝতে পারছি মনে হয় আপনার কথা এখন আমি একটু মুনাকে একটা বোল্ড কোয়েশ্চেন করি মুনা এই যে দেশে থাকতা যখন তখন তো মানে করতা আর কি নন পলিটিক্যাল ফেস হিসেবে পলিটিক্স করতা নিশা তখনও করতা তো এখন ঘটনা হচ্ছে যে এই যে বাংলাদেশ থেকে যে চলে গেলা এখন যে এনসিপির সাথে আসলা এখন পরে কি করবা কারণ পরের মানে উদ্দেশ্যটা কি পরে কি এমপি নির্বাচনে দাঁড়াবা নাকি দেশেই মানে যদি বাইরেই থাইকা যাও তাহলে এ থেকে আসলে মানে আমরা কি পাবো আমরা কি আসলে একজন সংসদ সদস্য পাবো বা যারা এলাকার জন্য কাজ করবে এরকম কি হবে আসলে আচ্ছা, এখন আমার নিজের এখনো কোনো প্ল্যান আমি বলতে পারতেছি না। কারণ আমার এখন পিএইচডিটা শেষ করা সবচেয়ে আমি গুরুত্বপূর্ণ মনে করতেছি। আ সেইটা শেষ করব। তারপরে চিন্তা করা যাবে মানে আমি এটা নিয়ে এখনো চিন্তা করিনি যে দেশে ফিরে যেয়ে পলিটিক্স করব কিনা। এমপি বা লোকাল পলিটিক্স এখন পর্যন্ত আমি মনে করি না যে আমি আসলে লোকাল পলিটিক্স করার জন্য ফিট। বাট আমাকে যদি এমপি হিসাবে নাও পায় বাংলাদেশ বা আমি যদি এমপি হিসেবে সার্ভ নাও করি, তার মানে এই না যে বাংলাদেশকে সার্ভ করার আর কোনো ওয়ে নাই। আ এখন এখানে বসে যতখানি সাপোর্ট দিচ্ছি, এনসিপি-কে সাপোর্ট যতখানি দেয়া সম্ভব দিচ্ছি বা আ ইন সাম সেন্স বাংলাদেশের জন্য যেগুলা করার বিভিন্ন কিছু প্ল্যান আছে, সেটা করার জন্য তো আসলে এমপি হওয়ার মানে দরকার নেই। এমপি হলে ঠিক আছে, এমপিরাও করতেছে। কিন্তু এমপি না হলে যে করা যাবে না তাও তো না। আর দেশের বাইরে থেকে যে করা যায় না তাও তো না। সেটা তো আমরা যেভাবে কাজ করতে চাচ্ছি সেভাবে যদি কাজ করতে পারি এটা আসলে দেশের বাইরে বা দেশের ভিতরে এটা ম্যাটার করে না। আ আর এনসিপি পার্টিকেও তো আসলে সার্ভ কিছু হলেও করতেছি। মানে তাদের ডকুমেন্টেশন এর কাজকর্ম তো আমি করলাম। ইশতেহারের কাজ বা ২৪ দফাতে কাজ করছি, ৩৬ দফাতে কাজ করছি। সো আ এটা আসলে এখনকার দুনিয়াতে দেশের বাইরে বসে যে কোনোভাবে সার্ভ করা যায় না এই আইডিয়াটা আসলে ভ্যালিড আচ্ছা নাই। আমি বুঝতে পারছি জাদ ভাই আমি যেটা বুঝতেছি হ্যাঁ। মুনা আসলে দেশে ফেরার ওরকম প্ল্যান নাই আপনার কি অবস্থা এটা বলেন
আম না, ইয়েটা হচ্ছে যে ইলেকশনে মানে নিজে ইলেকশন করে জিতে আসা বা নিজে ইলেকশনে দাঁড়ানো, ওই ধরনের কোনো আগ্রহ নাই। মিডিয়ার ইয়েতে নেওয়াটার মূল কারণ মানে মিডিয়ার কাজ তো হচ্ছে গিয়ে মানে আমরা নেতা বানাবো। আমি নিজে নেতা হওয়ার জন্য আসলে এখানে আসিনি। কিন্তু ওই পলিটিক্সে একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করার জন্য মানে বয়ানটাকে এস্টাবলিশ করার জন্য, কাউন্টার ন্যারেটিভ দাঁড় করানোর জন্য কাজ করে যাবো। এটাই মূলত আগ্রহ। মানে ওই ইশতেহারের মধ্যে মনে করেন আমার সাবজেক্ট ম্যাটারে ২ টা লাইন আমার রেলের ব্যাপারে আছে। বাংলাদেশ রেল কেমন হওয়া উচিত? সেই নিয়ে ২ টা আই এম ভেরি প্রাউড অফ দিস। এবং এই যে কন্ট্রিবিউট করতে পারা এবং সেটার মাধ্যমে যে অ্যা এনসিপিকে আগায় নিয়ে যাওয়া এবং ওই এনসিপি যত বড় হবে আসলে বাংলাদেশের পলিটিক্যাল এস্টাবলিশমেন্ট এর এই রিসেটেলমেন্টটা তত বেশি মানে দেখা যাবে আরকি। তো এইখানে যতটুকু কন্ট্রিবিউট করতে পারি বাইরে থেকে সেটাই আগ্রহ। আর রিটায়ারমেন্টের পরে যদি অ্যা যে যেতে হয়, যদি যেতে হয় দেন উইল বি হ্যাপি টু কন্ট্রিবিউট দেয়ার। আচ্ছা। আর ওই জেলা ভাই কমিটি, উপজেলা মিডিয়াতে কমিটিতে আমার যাওয়ার আপনার আগ্রহ নাই। আচ্ছা, আচ্ছা। মানে গেলে একেবারে সেটারে যাই হোক। আ ভাই একটা জিনিস বলি সেটা হচ্ছে যে মিডিয়াতে বাংলাদেশের মানে বামদের প্রভাব সম্পর্কে আপনার কি মতামত দিবেন কিনা কোন? বামদের তো প্রচন্ড প্রভাব। মানে মিডিয়া এখানে ইয়েটা করতে হবে যে আপনার আ বামদের যে প্রভাব এবং মানে প্রোপাগান্ডা চালানোর যে ক্ষমতা, সেটাকে আমরা কোনোভাবেই নালিফাই করতে পারব না। এবং তারা এটা একদিনে তৈরি করে না। এটা মানে বছরের পর বছর চলছে এবং আপনার এস্টাবলিশ মিডিয়া হাউস আছে আরকি। হ্যাঁ? এবং ইভেন তারা হুম। নতুন মিডিয়া হাউসগুলোর মধ্যেও তাদের একটা অংশ। তারা দেখছে যে হ্যাঁ, এই যে অনলাইন স্ফিয়ার এ নতুন মিডিয়া হাউসগুলোর মধ্যেও তাদের অবস্থান আছে। সো এখানে অ্যাম ওদেরকে এমন না যে আমাদের ওয়াইপ আউট করে ফেলতে হবে। We just have to মানে defend ourselves and আমি বুঝতে পারছি ভাই preach কিন্তু our own words. That's it. মানে আমি একটা জিনিস জানতে চাই সাথে আমার এটাও বলি সেটা হচ্ছে যে আমরা যেটা দেখি মনে করেন যে বামরা যখন নির্বাচন করে তাদের মানে জামানত বাজেয়াপ্ত হওয়াটাই তাদের নরম, হ্যাঁ? আবার মনে করেন এই যে আপনার তেজগাঁওয়ের আসনের কথা বলি। তো এটা নিয়ে আমি হচ্ছে যে আমার অফিস হলো ওইখানে। তো আমি হলো আপনার বিভিন্নভাবে মানুষের সাথে কথা বলছি ওখানে কি অবস্থা। তো ওইখানে বিএনপির একজন খুব স্ট্রং ক্যান্ডিডেট ছিলেন সাইফুল আলম নীরব ভাই, হ্যাঁ? মানে আপনারা চিনবেন এই আসনটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে ৩ সাইফুলের আসন আছে, হ্যাঁ? তো হুম, হুম, এইখানে হুম। আপনার বাম হিসেবে সাইফুল হক সাহেবকে বিএনপি জোটের প্রার্থী হিসেবে নমিনেশন দিল। ভাই বিশ্বাস করেন আমি সবার কাছে শুনছি তারা বলছে যে ভাই নীরব ভাইকে যদি দিত, নীরব ভাই পাস করে যেত এখন বলতে পারি না কি হবে। আল্টিমেটলি কিন্তু বিএনপি এই আসনটা পায় নাই। মানে আপনি চিন্তা করেন যে এত বড় এবং অতীতে আমরা দেখছি যে মনে করেন যে বামরা যেটা নিয়ে আসলে গর্ব করে যেটা নিয়ে গর্ব করে যে তাদের আদর্শ হ্যান-ত্যান সেই, হ্যাঁ? তো আমরা দেখছি যে জাসদের যে ইনু সাহেব ছিলেন, তো উনি হচ্ছে যে যখন শেখ মুজিবকে মারা হয়েছে তখন তো উনি ট্যাঙ্কের উপরে দাঁড়ায় নাচানাচি করছেন সেটা ইয়ে আছে। হ্যাঁ? পরে কি করছেন ওনারা কিন্তু ইভেন ওনাদের ওই যে এবার ববি হাজ্জার যেটা করছে যে নিজের পার্টিকে সাইডে রেখে ইভেন হচ্ছে যে Reserve আপনার friends. ধানের শীষ প্রতীকে যেমন সাইফুল হক সাহেব তো তাও ওইটুকু করেন নাই যে না আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করে নাই। ইনুর মেনন ওনারা তো হচ্ছে যে পুরা আওয়ামী লীগ হয়ে ইয়া করছেন। এখন আমার কথা হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলা যেভাবে হাইপ তৈরি করে তাতে মনে হয় যে মনে করেন যে বামদের একটা বয়ান যেমন এই যে আপনার জাতীয় সঙ্গীতে দাঁড়ানো নিয়ে হাবিজাবি নিয়ে মেলা কিছু এনসিপি সমালোচনাও করছে বামরা। তো এই বয়ানটা আপনি যদি মিডিয়ার দিকে তাকান দেখা মনে হয় সব পেপারে একই নিউজ, হ্যাঁ? কিন্তু আল্টিমেটলি এটা বামদের ন্যারেটিভ। তো এই জিনিসটাকে কাউন্টার কিভাবে করবেন বা এইটাকে আপনি কিভাবে দেখেন? মানে আসলে কি আমি মনে হয় বোঝাতে পারছি আমার কথাটা। বুঝতে পারছি। এখানে আপনার বুঝতে হবে যে বাংলাদেশের বাম তো আসলে বামই না। মানে তার আচ্ছা। মানে বাম আইডিওলজিকে তারা ধরেই রাখে না। তাদের আইডিওলজি হচ্ছে তারা সরকারের পক্ষে সবসময়। তাদের আইডিওলজি হচ্ছে তারা সবসময়ই আওয়ামীদের পক্ষে এবং সেটাকে হুম, সেই পারপাসই তারা সার্ভ করে। এবং হুম। এখানে তো আপনার মেহনতি মানুষের জন্য হ্যান করব, মেহনতি মানুষের জন্য ত্যান করব। আ কি করছে? কি বলে মেহনতি মানুষের গ জন্য বাংলাদেশের বামরা আসলে কি করছে? এ আপনি আপনারা তো এখন বলেন যে, পলিটিক্যালি এই যে ঐকমত্য কমিশনে যে এতগুলা বাম পার্টি গেছিল, ওরা হুম। ওয়াকআউট করা ছাড়া হুম। এবং সবখানে পয়েন্ট অফ ডিসেন্ট দেওয়া ছাড়া আর কোন কামটা করছে? ওরা কি কোথাও বলছে যে, ঠিক আছে আমার ব্যাংক থেকে না, এত কোটি আবার টাকা মনে লুট করেন হইছে, আমি যে এরা ব্যাংকের একটা কিন্তু নতুন একটা মানে স্ট্রাকচার চাই। বামরা কিন্তু বেসিক্যালি আমরা যখন মানে বিএনপি বা আওয়ামী লীগের সাথে তুলনা করি, মনে করেন তাদের একটা আদর্শ আছে, তাদের পড়াশোনা আছে। তারা হচ্ছে যে বিভিন্ন আপনার হচ্ছে যে মাও জেতুং বা লেনিন মানে যারা রাশিয়ানপন্থী তাদের বই-টই অনেক পড়ে। তো তারা এই এটা অবশ্য মুনার কাছেও আমি প্রশ্ন করব যে এই যে সংবিধান সংস্কারের যে সমস্ত ইয়েতে তারা আসলে কোনো ভ্যালুয়েবল ইনপুট দিতে পারছে কিনা? বাংলাদেশের যে সংস্কার হচ্ছে এখানে কোনো ইনপুট দিতে পারছে?
পারে নাই। মুনা তো একবারে মাথা নাড়াচ্ছে, কোনো কথাই বলবে না। কিছু বলো। আচ্ছা, আ সেটা হচ্ছে যে বামদের যেটা তুমি বলতেছো যে ওরা জামানত বাজেয়াপ্ত হয় কিন্তু ওদের ন্যারেটিভটা অনেক স্ট্রং। ওদের রাজনীতি আসলে এইটাই। মানে ওদের রাজনীতি হচ্ছে যে পাওয়ারফুলের কাঁধে বন্দুক রেখে নিজেরা খুব অল্প একটা গোষ্ঠী থাকবে। তারা গোষ্ঠী খুব বাড়ানোর প্রতি আগ্রহীও না। হুম। মানে তারা যে গণমানুষের দল বানাবে সেটা তো আসলে তাদের মানে মূল ফোকাস না। তারা হচ্ছে পাওয়ারফুলের কাঁধে বন্দুক রেখে তারা তাদের মতো এই কাজটাই সমাজ কি হচ্ছে এই কাজটাই হ্যাঁ, কি কর্নেল তাহের জিয়াউর রহমানের উপরে করতে চাইছিল? আ জাহেদ ভাই? ওই সময়ের না ওই সময়ে ওই সময়ে অনেক মানে ওই সময়ের সিচুয়েশনটা অনেক বেশি ভোলাটাইল ছিল। কিন্তু এখন কিন্তু যেকোনো পরিস্থিতিতেই তাদের এটাই মানে পলিটিক্স হিসেবে এস্টাবলিশড হইছে যে তারা আসলে গণমানুষের পার্টি করবে না, গণমানুষের দলও করবে না। তারা নিজেরা এলিট এবং এলিটের মতোই থাকবে। কিন্তু তাদের কথা মতো হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলাকে চলতে হবে। এটা হচ্ছে তাদের পলিটিক্স। এবং তারা আসলে এস্টাবলিশমেন্ট এর একটা কোর। ঠিক আছে? আচ্ছা, এই যে এস্টাবলিশমেন্ট এর মিডিয়ার বিরুদ্ধে না। তারা বলে কিন্তু আমরা এস্টাবলিশমেন্ট এর বিরুদ্ধে কথা হ্যাঁ, বলব। কিন্তু এস্টাবলিশমেন্ট এর কোর হচ্ছে তারা। কারণ এই যে বড়, বড় মিডিয়া এগুলো হচ্ছে এস্টাবলিশমেন্ট। এই ফান্ড গুলা আবার মানে বড়, বড় হচ্ছে মাফিয়া কোম্পানি থেকে ফান্ড গুলা আসে। তো হুম, হুম। এইটা পুরাটা একটা প্রো ইকোসিস্টেম। প্রো ঠিক পিপল আছে? মিডিয়া কিন্তু যেমন আমি বারবার অনেককেই বলতে শুনছি, অনেক গণ্যমান্য সাংবাদিক আমাদের সিনিয়র। তো উনারা বলেন যে আমরা প্রো পিপল সাংবাদিকতা হচ্ছে বেসিক্যালি এস্টাবলিশমেন্ট এর বিরুদ্ধে কথা বলা। হ্যাঁ? তো এইটা হচ্ছে মানে তারা তো পার্ট অফ এস্টাবলিশমেন্ট। সো মাঝে মধ্যে তারা যখন ইভেন আ ইউনূসের বিরুদ্ধে কথা বলত, তখন তারা নিত যে তারা হচ্ছে আ পাওয়ারের মানে পাওয়ারকে কোয়েশ্চেন করতেছে। কিন্তু পাওয়ারের সেন্টারটা যেটা আগেও বলছি যে পাওয়ারের সেন্টার লোকেট করা বা ইচ্ছা করে লোকেট না করাটাও একটা বড় ধরনের পলিটিক্স। ইউনূসের হাতে কি ছিল? ইউনূসের হাতে না ছিল অ্যাডমিনিস্ট্রেশন, না ছিল আর্মি। তাহলে সেইখানে সেই ইউনূস কিভাবে তখন পাওয়ারফুল হয়? ইউনুস তো তখন বলতে গেলে এস্টাবলিশমেন্টকে ফাইট করতেছে। হুম। তো তারা যখন ইউনুসকে কোয়েশ্চেন করে তারা আসলে মতান্তরে এস্টাবলিশমেন্টকে সাপোর্ট করত। তো তাদের পলিটিক্স আসলে সবসময় এইটাই। এবং লেফট উইং যেটা গ্লোবাল লেফট উইং যেটা তারা সবসময় হচ্ছে গ্লোবাল লেফট উইং এর সাথে নিজেকে মিলায় আমি একটু বলব, একটু ব্যাশিং করব। হ্যাঁ, সরি। হ্যাঁ। সিউর। গ্লোবাল লেফট উইং এর সাথে যে তারা নিজেদের মেলায়। কিন্তু তারা হচ্ছে এথনো ন্যাশনালিস্ট আইডিওলজির সাথে এত বেশি অ্যালাইন করে সেটা কিন্তু একটা পুরা পৃথিবীতে রাইট উইং আইডিওলজি বলে এথনো ন্যাশনালিজম যেকোনো জাতীয়তাবাদ। কিন্তু বাংলাদেশে এই জাতীয়তাবাদরা তারা বলে লেফটিস্ট। তো কেমনে? এটা তো একটা কন্ট্রাডিক্টিং পজিশন। এবং তারা যেকোনো ধরো যে বাংলাদেশের মানে মুসলিম আইডেন্টিটিটাও তারা যে আসলে পছন্দ করে না। মানে জিনিসটা এখন ইসলামোফোবিয়া সব জায়গায় ট্যাগ দিব না। হয়তো ইসলামোফোবিয়া না। কিন্তু ওভারঅল এই অ্যাটায়ার বা এই টাইপের কালচার এটাকে তারা তো আসলে মনে করে না যে তারা আসলে এইটা একটা আ মানে এইটা মিডিয়ার মিডিয়া দখল করতে পারে বা এটা মানুষের সামনে প্রেজেন্টেবল এই আইডিয়া গুলা কিন্তু তাদের মধ্যে নাই। তো বাংলাদেশের একটা 50-60% মানুষ এখন ধরো যে মাদ্রাসায় পড়তেছে অথবা তাদের মতো বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়ামে পড়তেছে না বা তাদের ভাষায় হচ্ছে বিভিন্ন ইন অন আরবি ইটসেলফ ফার্সি অ্যান্টি ভাষা পিপল চলে হয়ে আসতেছে। যায় আরকি। হ্যাঁ। তো এই জিনিসগুলা যখন তারা এই জিনিসগুলার বিরোধিতা করতেছে এটা তো আসলে মানে অ্যান্টি পিপল স্ট্যান্ডস। মানে তোমার তো আসলে পিপলের হুম, সাইকোলজি, সোশিওলজিটা বুঝে হুম। তারপর তোমার পলিটিক্স করতে এবং হবে। তারা তো মেহনতি মানুষ তাদের কিন্তু আইডিওলজি মাদ্রাসার ছেলেরাও কিন্তু মেহনতি মানুষের ছেলেপেলেই আসলে। ইংলিশ মিডিয়ামের ছেলেপেলে এটাই। বা আমরাও কিন্তু অতটা তাদের এনিওয়ে তাদের আইডিওলজি ফার্স্ট এবং পিপল কামস লাস্ট আচ্ছা, বা আচ্ছা, হোয়াটএভার আচ্ছা, ইভেন পিপল ডাজন্ট কাম আরকি। আচ্ছা। তো এটাই। ঠিক আছে, হ্যাঁ, আমরা এখন মুনা তোমারে দিয়েই শুরু করি। আমরা এখন র‍্যাপিড ফায়ারে কিছু প্রশ্ন করব। ঠিক আছে? সরি। র‍্যাপিড ফায়ার একটু রেডি আচ্ছা, হয়ে নাও যদি থাকে, হ্যাঁ? আচ্ছা, আচ্ছা। জুলাইকে বারবার বিপ্লব বলতেছো কিন্তু জুলাই কি আসলে বিপ্লব না অভ্যুত্থান? বিপ্লবের কি আসলে কোনো ছিল? কোনো মোটিভ ছিল এটা করব? আহ আ বিপ্লব আসলে এখনো চলতেছে। অভ্যুত্থান হইছে কিন্তু বিপ্লব পূর্ণ হয় নাই। এটা আমি বলব। আচ্ছা, ঠিক আছে। ডক্টর ইউনূসকে কেমনভাবে বলবা? সফল না ব্যর্থ? মানে র‍্যাপিড ফায়ারের নিয়মটা বলি। আম র‍্যাপিড ফায়ারের নিয়ম কিন্তু হচ্ছে যে একেবারে মানে 1 to 1 আরকি। মানে ১-২ সেকেন্ডে উত্তর দিয়ে দিতে হবে আরকি। আ ইউনুস আসলে পুরাপুরি ব্যর্থও না আবার পুরাপুরি সফল না। বাট হি হ্যাড ইন্টিগ্রিটি এটা আমি বলব। মানে চেষ্টা করছে এটা বলতে চাচ্ছ? হ্যাঁ, চেষ্টা করছে। নির্বাচন কি সুষ্ঠু হয়েছে? কতটুকু সুষ্ঠু হয়েছে?
কতটুকু সুষ্ঠু হইছে কোয়ান্টিটেটিভ এনালাইসিস করতে পারবো না। ঐরকম ডেটা নাই। বাট ভোট গ্রহণ সুষ্ঠু হইছে, তারপরে কি হইছে সেটা আসলে সেখানে যথেষ্ট আচ্ছা, তুমি ওই কমেন্ট করার ন্যারেটিভেই দরকার গেলা আছে। যে নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফলাফল সুষ্ঠু হয়েছে কিনা জানি না। এটা বলতে চাচ্ছো তো? ভোট গ্রহণ সুষ্ঠু হইছে, ফলাফল সুষ্ঠু হইছে কিনা জানি না। আচ্ছা, ওইটাই। আচ্ছা, জামাতের সঙ্গে জোট করে কি তাহলে ভুল হলো না ঠিক হলো? এই কোয়েশ্চেনটা আম আ এখানে কিছু বেনিফিট আছে। বেনিফিট কিছু পাইছি। কিন্তু এটা লং রানে বলা যাবে যে এটা আল্টিমেটলি মানে লাভ হইছে কিনা। লং এখন টু রানে বলা আর্লি যাবে। আই থিংক। হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে, আমরা উল্লাস ভাইয়ের কাছে চলে যাব। উল্লাস জায়েদ ভাই। ভাই, বর্তমানে যদি এনসিপির পুরো জিনিসটা চিন্তা করি, এনসিপির সবচেয়ে বড় শত্রু এখন কারা? আওয়ামী লীগ, বিএনপি, না জামাত, না অন্য কেউ, না বাম? এনসিপির বড় শত্রু সবসময়ই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের সাথে অ্যালাইনড এস্টাবলিশমেন্ট। আচ্ছা। অ্যালাইনড এস্টাবলিশমেন্ট। তাহলে তো এর আগের কথা ধরে যদি টানি। আচ্ছা, ঠিক আছে। আমরা পরের প্রশ্নে চলে যাই। বর্তমান সরকার কি ৫ বছর টিকবে আপনার মনে হয়? বর্তমান সরকার ৫ বছর টিকবে যদি তারা জুলাই সনদের বাস্তবায়ন করে এবং সেটা যদি না করে তারা ৫ বছর টিকবে না। আচ্ছা, এনসিপি কি কখনো বিএনপি বা আওয়ামী লীগের সাথে জোট করতে পারে? এনসিপি কখনোই আওয়ামী লীগের সাথে জোট করতে পারবে না। বিএনপির সাথে জোট করতে পারে। আচ্ছা। ৫ই আগস্ট যদি আজকে হতো, তাহলে কি অন্য কিছু করতো এনসিপি? মানে এটা র‍্যাপিড ফায়ার ৫ই হলেও আগস্ট এটা একটু যদি চান ইয়ে করতে পারেন হ্যাঁ, আরকি, ৫ই এলাবোরেট আগস্ট করতে পারেন। আজকে হলে এনসিপি একটা ১ বছর বয়সী পার্টি হিসেবে আরো বেশি ইফেক্টিভ রোল প্লে করতে না, পারত। না ভাই, না, না। প্রশ্নটা ঠিক ওরকম না। প্রশ্নটা হচ্ছে যে মনে করেন আজকেই ৫ই আগস্ট হইছে। এখন আপনি নাহিদ বা আসিফকে কি পরামর্শ দিবেন? তাদের কি করা উচিত? তাদের কি বিপ্লবী সরকার করে ফেলা উচিত বা রাষ্ট্রপতিকে অপসারণ করা উচিত? মানে এই ধরনের কথা বলতে চাচ্ছি। মানে সেটা কি হবে? ও আপনি যদি আচ্ছা। মনে করেন যে এখন তো আমাদের একটা অভিজ্ঞতা হয়েছে গত ১.৫ বছর। সেই আলোকে এখন আপনি এনসিপির যারা লিডারশিপ বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা লিডারশিপ পজিশনে আছে, তাদেরকে আপনি কিভাবে হচ্ছে যে অ্যাডভাইস দিতেন এজ এ সিনিয়র? আ অবশ্যই ১ম এ জুডিশিয়ারিতে আম দখল করা এবং ইয়াকে বন্ধ করে দেওয়া। আ কি বলে? সংবিধানকে আম হল্ট করে দিয়ে একটি নতুন বৈপ্লবিক সরকার গঠন করা। আচ্ছা। কোনোভাবেই যেন আর সাংবিধানিক প্রতি বিপ্লব হইতে না পারে। যেটার ফলাফল এখন আমরা ভোগ করতেছি। এইটা যেন হইতে না পারে সেটা আ জন্য কাজ করা। মুনা, এই ব্যাপারে আমি তোমার থেকেও একটু ইনপুট চাচ্ছি। বা আরো উম অন্য কিছু এড করবা কিনা? আ সংবিধান অফ করার সংবিধান বাতিল করাটা আসলে সবচেয়ে ক্রুশিয়াল কাজ ছিল যেটা আমরা করতে পারিনি নানা কারণে। বাট এইটা মনে হয় সবচেয়ে জরুরি ছিল। আচ্ছা। ঠিক আছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আমি এখন প্রশ্ন করব ২ জনকেই। আ মুনাকে দিয়ে শুরু করি। মুনা, সেটা হচ্ছে যে আ মানুষ এনসিপির রাজনীতি কেন করবে? বা এনসিপিতে যোগ দিবে কেন বা সমর্থন কেন করবে? এটা নিয়ে যদি একটু বলতা। Why not other political এনস parties? আচ্ছা, এনসিপি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় প্রো রিফর্ম পার্টি। বাংলাদেশের সিস্টেম চেঞ্জ যদি কেউ চায়, এনসিপি তার জন্য বেস্ট প্ল্যাটফর্ম। আর হচ্ছে এনসিপিতে অন্যান্য পার্টির থেকে এনসিপিতে নিজের ভয়েস রেইজ করা বা নিজের পয়েন্ট মেক করা অনেক বেশি ইজি আমার নিজের কাছে মনে হইছে। সো এই এইগুলাই আসলে ইনাফ এনসিপিতে। আর জুলাইয়ের অভ্যুত্থানের প্রতি একটা আবেগ তো আছে। এটা এখন যদি কারো থাকে সেটা আলাদা। বাট স্টিল যদি অবজেক্টিভলি বলতে চাই, এই ২ টা আমি বলবই। ভাই, এনসিপি বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে আম 2nd লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং এই মুহূর্তে ফাস্টেস্ট পলিটিক্যাল পার্টি। সো এনসিপিতে জয়েন করবে না তো কোথায় জয়েন করবে? যেখানে আপনার গ্রো করার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং এই পার্টিটার আপনি যদি অ্যালাইন হন যে বাংলাদেশে একটা বড় ধরনের চেঞ্জ দরকার, রিফর্ম দরকার, অবশ্যই এনসিপিতে জয়েন করা উচিত। ভাই, সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এটা যদি আরেকটু ব্যাখ্যা করতেন। কোন দিক থেকে? বাংলাদেশের জন্মের পরে একটাই পলিটিক্যাল পার্টি হইছে যেটা এখনো দাঁড়ায় আছে সেটা হচ্ছে গিয়ে বিএনপি। জাতীয় পার্টি ইস গন। আর সিপিবি-টিপি এগুলা উই ডোন্ট কাউন্ট দ্যাট। 0.07% উই ডোন্ট কাউন্ট দ্যাট। সো আপনি পলিটিক্যাল পার্টি ৩ টাই তো এখন আছে। বিএনপি, জামায়াতে ইসলামী তো বাংলাদেশের জন্মের আগে থেকে আছে। আরেকটা হলো গিয়ে আপনার এনসিপি, 3rd যে পার্টিটা। তো কিন্তু সবচেয়ে ফাস্টেস্ট গ্রোইং পার্টি হচ্ছে গিয়ে এনসিপি। সো এবং তাদের যে
গোল যে বাংলাদেশকে চেঞ্জ করার জন্য একটা রিফর্ম দরকার এবং বাংলাদেশের এস্টাবলিশমেন্টে একটা বড় ধরনের চেঞ্জ দরকার, নয়া বন্দোবস্ত দরকার। সেটার সাথে অ্যালাইন হতে গেলে অবশ্যই অ্যালাইন কেউ যদি থাকে, সেই স্বপ্ন যদি কেউ দেখে, তাহলে এনসিপিতে তার জয়েন করা উচিত। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। বেসিক্যালি আমাদের বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসে যে আন্দোলনটা হয়েছিল, সেটাকে অভ্যুত্থান বলি আর বিপ্লব বলি। বেসিক্যালি একটা রাষ্ট্র ব্যবস্থার সংস্কারের জন্য আমরা সবাই এই আন্দোলনে যোগ দিয়েছিলাম দলমত নির্বিশেষে। এবং সেটা একটা সংস্কারের আকাঙ্ক্ষা থেকে ছিল, আওয়ামী ফ্যাসিস্ট ১৫ বছরের শাসন থেকে মুক্তির জন্য ছিল। তো সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষকে মুক্ত করার জন্য যে পলিটিক্যাল পার্টিই কাজ করবে, তাদের জন্য আমরা শুভকামনা আমাদের অবশ্যই থাকবে। সেটা হতে পারে এনসিপি, হতে পারে অন্য কেউ। তো আজকে আমরা সর্বশেষে ধন্যবাদ দিয়ে শেষ করতে চাই জায়েদ ভাই এবং একই সঙ্গে মোনা হাফসাকে। থ্যাংকস ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বললাম হচ্ছে এনসিপির ভূত ভবিষ্যৎ নিয়ে, যেটা নিয়ে কথা বলার ছিল। এর সঙ্গে স্বাভাবিকভাবেই এনসিপি ২০২৪ সালের ৫ই আগস্ট থেকে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে জাতীয় নাগরিক কমিটি এবং সেখান থেকে একটি পলিটিক্যাল প্রেশার গ্রুপ থেকে একটা পলিটিক্যাল পার্টি হয়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি হিসেবে, সেটুকু আলোচনা করলাম। পরবর্তীতে ইনশাআল্লাহ আবারও আগামী কোনো পর্বে আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত মা আসসালামা।